অ্যালার্মের আওয়াজে হঠাৎ করে ঘুমটা ভেঙে গিয়েছে। চোখ খুলে দেখি অলরেডি 7:30 বেজে গেছে। বিছানা থেকে উঠে বসলাম। পাশে থাকা আম্মুর ছবিটা হাতে নিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরতেই চোখ দিয়ে বৃষ্টি নামতে শুরু করলো। তারপর আম্মুর ছবিতে একটা চুমু খেয়ে ছবিটা টেবিলে রেখে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেলাম। খুব তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিলাম, কারণ আজ একটা ইন্টারভিউ রয়েছে। এই নিয়ে 3টা ইন্টারভিউ দিয়েছি। আল্লাহর রহমতে সবগুলো ইন্টারভিউ দিয়ে উত্তীর্ণ হয়েছি, কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি। তাই একটা চাকরিও হয়নি, আর আমার পক্ষে ঘুষ দেওয়া সম্ভব ছিল না, তাই চাকরি পাইনি। দেখা যাক আজকেরটাতে কি হয়। দেরি না করে রেডি হয়ে নিলাম। বাসা থেকে বের হতে যাব, ঠিক তখনই কলিং বেল বেজে উঠলো। দরজা খুলে দেখি বাড়িওয়ালার মেয়ে ফিজা নাস্তা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি চুপ করে ওর দিকে তাকিয়ে আছি। ফিজা আমাকে বলে, ভিতরে আসতে বলবেন না? ও সরি, আসুন। আম্মু আপনার জন্য নাস্তা পাঠিয়েছে। কিন্তু আমি তো এখন বের হব, আমার অনেক তাড়া আছে। তাহলে নাস্তা করবেন না? অন্য একদিন করব, প্লিজ কিছু মনে করবেন না। হাতে খুব সময় কম, তাই তাড়াতাড়ি করে যেতে হবে। এই কথা বলে বাসা থেকে বের হয়ে চলে আসলাম। রাস্তায় এসে একটা রিক্সা নিলাম। রিক্সা নিয়ে অফিসের সামনে চলে গেলাম। রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে অফিসের ভিতরে ঢুকলাম। অফিসের ভিতরে আমার মতো অনেকেই বসে রয়েছে ইন্টারভিউ দেওয়ার জন্য। আমি গিয়ে এক কোণে বসে পড়লাম। কিছুক্ষণ পর একে একে সবাই ইন্টারভিউ দিতে লাগলো। অনেকক্ষণ বসে থাকার পর আমার ডাক আসলো। আমি গিয়ে ইন্টারভিউ দিলাম। আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে ইন্টারভিউ। ইন্টারভিউ শেষ করে বাইরে এসে বসলাম। আমার পাশে দুজন লোক বলা বলি করছিল। আরে ইন্টারভিউ ভালো দিলে কি হবে, আর খারাপ দিলে কি হবে? ঘুষ ছাড়া কি চাকরি হবে? হবে না। আখের ফলাফল শূন্য। ঠিক বলেছেন ভাই, আমাদের কপালে চাকরি নেই, কারণ আমরা ঘুষ দিতে পারবো না। ভাই, বর্তমানে ট্যালেন্টের কোনো মূল্য নেই, সব টাকার কাছে বিক্রি হয়ে যায়। ভাই, জীবনটা বেদনার। তাদের দুজনের কথা শুনে এই অফিসের এক বয়স্ক পিয়ন বললেন, শুনো তোমরা আমার কথা। আমি জানি না তোমরা কোথায় কি দেখেছো, কিন্তু এই অফিসে যিনি বস তিনি খুব ভালো মানুষ। তিনি প্রতিভাকে গুরুত্ব দেন, টাকাকে নয়। ওনার কথাগুলো শুনে একটু ভরসা পেলাম। কিছুটা হলেও মনের ভিতর ভালো লাগা কাজ করছে। কিছুক্ষণ পরে ফলাফল ঘোষণা করা হয়েছে। আমি সহ আরো অনেকজন সিলেক্ট হয়েছি। আমার মনের ভিতর কি যে আনন্দ লাগছে তা আপনাদের বলে বোঝাতে পারবো না। কাল থেকে জয়েন করতে হবে। তার আগে যিনি অফিসের বস তিনি আমাদের কিছু কথা বলবেন, তাই আমাদের সবাইকে ওনার রুমে নিয়ে যাওয়া হলো। কিন্তু রুমে ঢুকতেই আমি যেন আকাশ থেকে পড়লাম। আমি কাকে দেখছি? বর্ষা। ও এখানে কেন? আগে যাকে দেখবো না বলে আমি প্রতিজ্ঞা করেছিলাম, আজ আবার তার সামনে দাঁড়িয়ে আছি। নিয়তির লীলা বোঝা বড় দায়। কিন্তু বর্ষার তো বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল, তাহলে বর্ষা এখানে কি করছে? বর্ষা আমাকে দেখে রীতিমতো চমকে গেল, তার সাথে আমিও। বর্ষা আমাকে অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। তারপর বর্ষা আমাকে বলল, অপূর্ব, তুই এখানে? সবাই বর্ষার এমন কাণ্ড দেখে অবাক হয়ে গেল। বর্ষা হুট করে মনে পড়ল ও সবার সামনে কথা বলছে। এরপর সে নিজেকে কন্ট্রোল করে বসের মতো সবাইকে কিছুটা কড়া উপদেশ দিতে লাগলো। আর আমি শুধু বর্ষার মুখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি। কি সুন্দর মায়াবী চাহনি তার। বিধাতা মনে হয় তার সব সৌন্দর্য এই মেয়েটির মাঝে দিয়ে রেখেছে। চোখ ফেরানোই দেয়। সেই আগের মতো কথা বলার স্টাইল, পার্সোনালিটি মিলিয়ে সে এক অনন্য বর্ষা, এক আলাদা মায়া ভরা তার চেহারা। ইচ্ছে করে তার এই মায়াবী চেহারার দিকে যুগ যুগান্তর ধরে চেয়ে থাকি। তার এমন চাহিনি কখনোই ভোলার নয়। সত্যি বর্ষা, তুমি অনন্য। হয়তো এ কারণে এক সময় তার প্রেমে পড়েছিলাম আমি, কিন্তু আজ সবকিছুই অতীত। ভাগ্যের বিবর্তনে আজ বর্ষা আমার অফিসের বস। আজ আমি ওর সামান্য একজন কর্মচারী। জীবনটা বড়ই অদ্ভুত। বর্ষা তার উপদেশ শেষ করে সবাইকে লিভ দিতে বলল। বর্ষার দিকে শেষবারের মতো তাকিয়ে আমি সবার সাথে যখন চলে আসব, তখনই বর্ষা আমাকে বলল, অপূর্ব সাহেব, আপনি একটু থামুন। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম। সবাই চলে যাওয়ার পর বর্ষা তার চেয়ার থেকে উঠে দৌড়ে আসলো আমার সামনে। এসে একটা মুচকি হাসি দিল। কত বছর পর আজকে আবার তার মিষ্টি হাসি দেখতে পেলাম। তারপর বর্ষা অভিমানের সুরে একটানা অনেকগুলো প্রশ্ন করতে শুরু করলো। অপূর্ব, তুই এখানে? কেমন আছিস তুই? এত বছর কোথায় ছিলি? ইস, চেহারার কি হাল করেছিস। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। নিজের যত্ন করিস না, তাই না? তোর কি এই 3 বছরে আমাদের কথা একটিবারও মনে পড়েনি?
তুই এতটা স্বার্থপর কিভাবে হয়েছিস? তুই জানিস তুই নিরুদ্দেশ হওয়ার পর নানু কত কান্নাকাটি করেছে? তোকে আব্বু, চাচু, জেঠুরা কত খুঁজেছে, কিন্তু তোকে কোথাও পাওয়া যায়নি। ফুফু চলে যাওয়ার পর তুই এমন একটা কাজ করবি কে জানতো বল? কিরে কিছু বলিস না কেন? বর্ষা কথাগুলো বলতে হাঁপিয়ে গেছে। আমি কিছুক্ষণ চুপ থেকে বর্ষাকে বললাম, আপনি কেমন আছেন? তুই আমাকে আপনি করে বলছিস কেন? সবসময় তো তাই বলতাম, জানেন না? জানি, কিন্তু একটা সময় তুই করে বলতি। হঠাৎ করে একদিন তুই থেকে আপনি করে ডাকা শুরু করলি। জিজ্ঞেস করেছিলাম কেন আপনি করে ডাকতেছিস, কিন্তু উত্তর দিলি না। কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো। কেন? ম্যাম, আমি এখন আসি ভাই। কথাটা বলে চলে আসতে যাব ঠিক তখনই বর্ষা আমার হাতটা ধরে ফেললো আর বলতে লাগলো, তুই বারবার আমাকে ম্যাম ডাকছিস কেন? অফিসের বসকে ম্যাম কিংবা স্যার বলতে হয়, এটাই তো নিয়ম। তোর আর আমার সম্পর্কটা কি শুধুই বস এবং কর্মচারীর? ওর মুখে এই কথা শুনে বেশ অবাক হলাম। কেন জানি মনে হলো বর্ষা আমার খুব আপন হওয়ার চেষ্টা করছে। তারপর আমি বর্ষাকে বললাম, এর বাইরে আমি তো কোনো রিলেশন দেখছি না ম্যাম। কেন, আমাদের বন্ধুত্বের সম্পর্কটা কি তোর কাছে শেষ হয়ে গেছে অপূর্ব? আমার কাছে আমার পৃথিবী ছিল একমাত্র আমার আম্মু। আম্মু যেদিন আমাকে ছেড়ে দুনিয়ার মায়া ত্যাগ করেছে, সেদিন আমি আমার পৃথিবী হারিয়েছি, যার পৃথিবী বলতে কিছুই নেই। তার আবার সব সম্পর্ক বন্ধুত্ব। আমরা না হয় তোর কেউ নই, কিন্তু দাদি, সেও কি তোর কাছে পর হয়ে গেছে? তা কেন হবে? কেমন আছে নানু? 3 বছরে তোর একবারও কি মনে পড়লো না তোর নানু কেমন আছে? আর এখন আমি বলেছি, আরে তুই দাদুর কথা জিজ্ঞেস করছিস? কই, এর আগে তো জিজ্ঞেস করলি না। পড়বে না কেন? সবসময় নানুকে মিস করেছি। হয়তো নানু তার একমাত্র মেয়েকে হারিয়ে কষ্ট পেয়েছে অনেক, কিন্তু তার পাশে তো আপনারা আছেন, মামা মামি আছে। হ্যাঁ, তা ঠিক হয়তো, কিন্তু তোর কি একটু মায়া হয়নি দাদির প্রতি? দাদি কেমন আছে না আছে জানিস? এই 3 বছরে দাদু তোর জন্য কত কেঁদেছে, কিন্তু তুই তো পুরো নিরুদ্দেশ, কোনো খোঁজ নেই তোর। আমি আমার আম্মুকে হারিয়েছি, সেই পরিস্থিতিতে নিজেকে সামলাতে পারিনি, অন্যকে কিভাবে সামলাবো? কিন্তু ম্যাম, আমি অনেক ক্লান্ত, আজকে আমি আসি। কোথায় যাচ্ছিস? দাদির সাথে দেখা করবি না? অনেকদিন দেখা করব, আজকে আসি। কথাটা বলে চলে আসার সময় ওর দিকে একবার ফিরে তাকালাম। তানহা মলিন দৃষ্টিতে আমার দিকে চেয়েছিল, ও যেন কিছু বলতে চায়। ওর মায়াবী চেহারার দিকে তাকিয়ে মায়ের বড় আবশ্যক। কি অপরূপ চাহনি, এতটা নিবিড় মায়াবী একটা মেয়ে। কোনো মতে আমি নিজেকে সামলে ওর রুম থেকে চলে আসলাম। বের হয়ে দেখি সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। সাব্বির নামে একজন আমাকে প্রশ্ন করে বসলো, কি ভাই, পুরনো রিলেশন নাকি? আরেকজন বলে উঠলো, ভাই এতক্ষণ ম্যাম আপনাকে কি বললো? আসতে না আসতে প্রমোশন হয়ে গেছে মনে হয়। কথাগুলো শুনে একটা বিরক্তিকর লুক নিয়ে ওদের দিকে তাকাতেই ওরা সবাই চুপ হয়ে যায়। তারপর ওদের পাশ কাটিয়ে আমি অফিস থেকে বের হয়ে আসলাম। আজ সারাদিন অফিসে চলে গিয়েছে। একটা রিক্সা নিয়ে সোজা বাসায় চলে আসলাম। ততক্ষণে রাত প্রায় 8টা বেজে গিয়েছে। রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় একটু বসলাম। চোখের সামনে বারবার তানার চেহারাটা ভেসে উঠছে। আমার বলার ভাষা নেই, কিভাবে তার সৌন্দর্যের বর্ণনা দিব। আম্মুকে বড্ড মিস করছি আজ। মনে পড়তে টেবিল থেকে ডায়েরিটা নিয়ে আম্মুকে উদ্দেশ্য করে লিখতে শুরু করলাম। আম্মু, কেমন আছো তুমি? আমাকে কি তোমার মনে পড়ে না আম্মু? আম্মু, বড্ড বেশি ভালোবাসি তোমায়। তোমার অপূর্বকে ছেড়ে তুমি কিভাবে আছো আম্মু? আমি তো তোমাকে ছাড়া একটুও ভালো নেই। প্রতিটা দিন তোমার কথা মনে পড়ে তোমার ভালোবাসার স্মৃতিগুলো। জানো আম্মু, আমি না প্রায় সময় রাতে খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ি, কিন্তু তোমার মতো কেউ বকা দিয়ে আমায় খাইয়ে দেয় না। জানো আম্মু, আমি আমার ঘরটা আগের মতো অগোছালো করে রাখি, কেউ তোমার মতো বকা দিয়ে আমার ঘরটা আর গুছিয়ে দেয় না। আম্মু, তার সাথে অগোছালো হয়ে গিয়েছে আমার জীবন। সকাল হলে আমার কপালে একটা চুমু দিয়ে কেউ আর বলে না, অপূর্ব উঠ বাবা, সকাল 10টা বেজে গিয়েছে তো, আর কত ঘুমাবি। কেউ সকালে নাস্তাটা জোর করে খাইয়ে দেয় না। আমার পছন্দের খাবারগুলো আর কেউ রান্না করে দেয় না। আম্মু, এখন আর আমার জন্মদিনে কেউ পায়েস বানিয়ে দেয় না। তোমার মতো করে কেউ আর যত্ন নেয় না। আম্মু, বড্ড মিস করি তোমাকে। আমার জীবনে সবচেয়ে বড় শূন্যতা তৈরি করেছে তুমি। কোথায় চলে গেলে আম্মু? তুমি এতটা স্বার্থপর কিভাবে হতে পারলে আম্মু? জানো আম্মু, আমি না প্রতিটা রাতে কান্না করি তোমার জন্য। বালিশটা ভিজে যায় আমার চোখের পানিতে। কেন এমন করলে আম্মু? কি ভুল ছিল আমার, যার জন্য আমাকে ছেড়ে চলে গেলে?
তুমি একটিবারও ভাবলে না তোমার ছাড়া আমি কিভাবে থাকবো, কিভাবে বাঁচবো? কে করবে আমার দেখাশোনা? তুমি তো চলে গেলে আর আমায় ভাসিয়ে দিয়ে গেলে কষ্টের সাগরে। তুমি প্রায় সবসময় বলতে, আম্মু আমি যখন থাকবো না তখন তুই বুঝবি পৃথিবীটা কত কঠিন। সত্যি আম্মু, আজ বুঝতে পারছি তুমি ছাড়া পৃথিবীটা খুবই কঠিন। জানো আম্মু, আজ দীর্ঘ 3 বছর পর বর্ষাকে দেখলাম। বর্ষা আজ মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজার, আমার অফিসের বস। আম্মু, তোমাকে কখনো বলিনি যে আমি বর্ষাকে ভালোবাসি, কারণ ও আমাকে ভালোবাসতো না। কিন্তু আজ যখন ও আমাকে দেখলো, খুব অস্থির ভাবে আমার খোঁজ নিচ্ছিল, যেন আমার জন্য একটা আলাদা অনুভূতি দেখতে পেলাম তার মধ্যে। আমি কোনোদিন ওকে বলতে পারলাম না আমার অনুভূতির কথাটুকু, হয়তো না বলাই থেকে যাবে সারা জীবন। আমার না আর বাঁচতে ইচ্ছে হয় না আম্মু, মাঝে মাঝে নিজেকে শেষ করে দিতে মন চায়, কিন্তু পারি না। তুমি দোয়া করো আম্মু, খুব দ্রুত যেন আমার মৃত্যু হয়। আমার আর বাঁচতে ইচ্ছে করছে না, এই জীবনে খুব একা লাগে নিজেকে। যেখানে থাকো ভালো থেকো আম্মু, এটি তোমার আদরের সন্তান। হাত দিয়ে চোখের পানি মুছে ফেললাম। ডায়েরিটা বন্ধ করে টেবিলে রাখতেই কলিং বেল বেজে উঠলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 11:30 বাজে। এত রাতে আবার কে এলো? এসব ভাবতে ভাবতে দরজা খুলতে গেলাম। দরজা খুলতেই ঠাস করে একটা চর বসিয়ে দিল। তাকিয়ে দেখি আমার নানু সামনে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে অনর্গল পানি ঝরছে, কাঁদছে, আর একটা রাগী লোক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি তো নানুকে দেখে পুরোই অবাক। নানু ঠিক পিছনে বর্ষা দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। বুঝতে পারছি যে থাপ্পড় দেওয়ার বিষয়টা নিয়ে সে মজা নিচ্ছে। নানু হঠাৎ আমায় বলল, কি রে ভাই, এই বুড়িটার কথা কি তোর মনে পড়ে নাই? কিভাবে তুই এত বড় একটা কাজ করলি? নানুকে দেখে আমি নিজেকে সামলাতে পারলাম না, অজান্তে আমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। নানুকে জড়িয়ে ধরে বললাম, কেমন আছো নানু? কিভাবে ভালো থাকি? তোরা আমায় ভালো থাকতে দিলি তো? কেন, আমি না থাকাতে তো ভালোই হয়েছে। আমি থাকলে তো মিষ্টি খেতে পারতে না, পানও খেতে দিতাম না তোমায়। আমি না থাকায় 3 বছর খেয়ে খেয়ে মোটা হয়ে গিয়েছো, আর বেশি সুন্দরী হয়ে গিয়েছো। তা কতজনের সাথে এফআইআর চলছে? হ্যাঁ, তোর মতো বিএফ তো পাই নাই রে নানু, যে আমায় কথায় কথায় শাসন করত, আমার আঁচল থেকে টাকা চুরি করে নিয়ে যেত, সকল গোপন কথা আমাকে বলতো। তোর মতো কাউকে পাই নাই নানু। বিশ্বাস করি না তোমার কথা। তোমার যা চরিত্র, না জানি কয়টা ছেলের সাথে এফআইআর করেছো। কেমন আছিস নানু? একে চেহারা করছিস, নিজের একটু যত্ন নিস না, তাই না? কে বলেছে যত্ন নেয় না? ভালোই তো আছি। কেমন ভালো আছিস তা তো দেখতেই পাচ্ছি। তোমার চোখে ছানি পড়েছে বুঝি? কই, ভালোই তো আছি। আমাদের কথা শুনে বর্ষা মুচকি মুচকি হাসছে পেছন থেকে। হঠাৎ করে বর্ষা বলে উঠলো, আরে নানি নাতনির এই প্রেম লীলার দরজা সামনে দাঁড়িয়েই হবে নাকি ভেতরে আসতে বলবি? ও সরি, ভিতরে আসুন। আই অপূর্ব, তুই বর্ষাকে আপনি করে বলছিস কেন? ও না তোর ছোট? দাদি, ও তুমি বুঝবে না। আমি বুঝবো না? তুই বুঝোস তাই না? নিজের ছোট মামাতো বোনকে কেউ আপনি করে বলে? আরে দাদি, তোমার নাতির অনেক ইগো হয়েছে বুঝলা। এখন অনেক বড় কোম্পানিতে চাকরি হয়েছে, তাই অহংকার বেড়ে গেছে। অহংকারে মাটিতে পাই পড়ে না। নানু তাহার কান টেনে বলল, তোকে এত পাকা পাকা কথা বলতে হবে না। আমার নাতি যেমন, আমার নাতি তেমনই আছে। আমার জন্য তো সে রাজপুত্র, 7 রাজার ধন। এই রাজপুত্রকে কতদিন নিজের আঁচলের তলায় লুকিয়ে রাখো দেখবো। কেন? কোনো একদিন কোনো এক রাজ্যের রাজকন্যা এসে তোমার 7 রাজার ধনকে যেদিন কোমর বেঁধে নিয়ে যাবে, সেদিন কি করবে? সেদিন আমার কিউট বিফটাকে আমি নিজেই তুলে দেব সেই রাজকন্যার হাতে। দেখা যাবে। আমি নানুকে নিয়ে রুমে ঢুকলাম। বর্ষা রুমে ঢুকে বলল, এই কি হাল করে রেখেছে ঘরটা? ঘর তো নয়, যেন স্টেশনের প্ল্যাটফর্ম। আমি নানুকে বিছানায় বসালাম। বর্ষা আমার ঘরের এদিক ওদিক তাকাচ্ছে আর বলছে, তুই একটু চেঞ্জ হলি না, সেই বাচ্চাটাই রয়ে গেলি। এটা কোনো ঘর? নিজের ঘরের কেউ এই অবস্থা করে রাখে? আমি ওদিকে কর্ণপাত না করে নানুকে বললাম, নানু তুমি কেমন আছো? তোমার সুগারটা কেমন আছে? সব ভালো তো? নানু আমাকে উল্টো প্রশ্ন করে বলল, ভাই তোর অবস্থা এমন হয়েছে কেন? একে হাল করে রাখছিস নিজে? আরে বুড়ি, আমি ভালোই আছি। সবই দেখতেছি। আমার কথা বাদ দাও তো, মা মামি কেমন আছে সেটা বলো। সবাই ভালো আছে। হুট করে বর্ষা এসে আমাকে বলল, এই তোর রান্নাঘর কোথায়? কেন? বল না কোথায়?
ওই যে ওইদিকে তানহা রান্নাঘরে গিয়ে সব কাজ করছে। আমি নানুর কোলে আলতো করে মাথা রাখলাম, নানু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ওদিকে ফিরে আমি নানুকে একটা প্রশ্ন করলাম, নানু একটা কথা বলি। একটা কেন, হাজারটা বল। আমি চলে আসার পর আব্বু আমার কোনো খোঁজখবর নিয়েছিল? নানু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুই চলে আসার পর একবার এসেছিল, তোর কথা জিজ্ঞেস করেছিল তুই কেমন আছিস, কোথায় আছিস। তারপর? আমি কিছু বলতে পারিনি, কারণ তুই তো আর ছিলি না, কোথায় হারিয়ে গেলি। তোকে তো শত চেষ্টা করেও আর খুঁজে পেলাম না। তারপর তোর আব্বু কোনো উত্তর না পেয়ে চলে গেল। আমার সাথে কেন এমন হলো বলো তো নানু? কি অপরাধ ছিল আমার? জীবনটা অন্ধকার হয়ে গেল নানু। সব ভাগ্যের খেলা নানু, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তুই নতুন করে আবার জীবনটা শুরু কর। সম্ভব না নানু। সম্ভব না মানে? আচ্ছা বাদ দাও, আমাদের বাড়ির খবর কি সেটা বলো। ওটা কি বিক্রি করে দিয়েছো নাকি এখনো আছে? বিক্রি করে দিয়েছো মানে? ওটা আমার মেয়ের কষ্টে গড়া বাড়ি। আমার মেয়ের কত স্বপ্ন ছিল ওই বাড়িতে তোর জন্য লাল টুকটুকে একটা বউ আনবে, কিন্তু আমার মেয়ের অকাল মৃত্যুতে সেই স্বপ্নটাও তার মৃত্যু হয়েছে। তুমি আবার কান্নাকাটি শুরু করে দিয়েছো। ঠিক আছে, আর কাঁদবো না। বাড়ির দলিল পত্র সব আমার কাছে রেখে দিয়েছি। এবার বল, বিয়ে কবে করবি? জানি না। জানি না মানে? এবার তোকে বিয়ে করতেই হবে। এভাবে আর কতদিন চলবে? বাদ দাও তো। না, বাদ দেওয়া যাবে না। তোকে এভাবে একা ছেড়ে দিয়ে আমি তো মরেও শান্তি পাবো না। আমার একমাত্র মেয়ের একমাত্র সন্তান তুই। তোকে নিয়ে আমার মেয়ের কত স্বপ্ন ছিল। আমি চুপ করে নানুর কথা শুনে যাচ্ছি। মেহমেদ, কথা বলছিস না কেন? কি বলবে? বিয়ে কবে করছিস সেটা বল। কোনো মেয়ে পছন্দ করে রেখেছিস? বলতে পারবো না। তাহলে তোর জন্য মেয়ে দেখার দায়িত্ব আমাকেই নিতে হচ্ছে। নানুর মুখে কথাটা শুনে বুকের ভেতরটা কেমন যেন করে উঠল, কারণ এই জীবনে বর্ষাকে ছাড়া অন্য কাউকে আমি জীবন সঙ্গী হিসেবে কল্পনা করা আমার পক্ষে অসম্ভব প্রায়। জীবনের প্রথম ভালোবাসা তো সেই মেয়েটাই। হুট করে বর্ষা এসে বলল, কার বিয়ের কথা হচ্ছে শুনি? কার আবার? আমার নাতের বিয়ের কথা হচ্ছে। তোর এই লাজুক বিয়ে করবে বুঝি? আমি বর্ষাকে দেখে নানুর কোল থেকে উঠে বসলাম। বর্ষা এক প্লেট পায়েস আমার দিকে দিয়ে বলল, এই নে তোর পছন্দের পায়েস, আমি নিজের হাতে বানিয়েছি। আমি তো পুরাই অবাক। তার মানে বর্ষা রান্নাঘরে গিয়ে আমার জন্য পায়েস বানিয়ে নিয়ে এনেছে। আমি অবাক হয়ে বর্ষাকে প্রশ্ন করলাম, এসবের কি প্রয়োজন ছিল? ঘড়িতে কয়টা বাজে? 12টা। ঠিক তখন বর্ষা আমাকে বলল, হ্যাপি বার্থডে টু ইউ এন্ড মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আমি অবাক হয়ে নানুর দিকে তাকাতেই নানু আমার কপালে একটা চুমু দিয়ে বলল, আমার মাথায় যতগুলো চুল আছে ততগুলো বছর যেন আল্লাহ তোকে বাঁচিয়ে রাখেন। আমি নানুর গালের সাথে নিজের গালটা লাগিয়ে বললাম, থ্যাংক ইউ মাই বিউটিফুল জিএফ। বর্ষাকে বললাম, থ্যাংক ইউ টু। তানহা মুচকি এসে বলল, মোস্ট ওয়েলকাম। মেয়েটা একটু হাসলে এত সুন্দর লাগে, তার দিক থেকে চোখ ফেরানোই যায় না। আজ বর্ষাকে অনেক সুন্দর লাগছে, যা ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব। একটা গোলাপি কালারের শাড়ি পরে এসেছে, কপালে একটা কালো টিপ, হাত ভরা স্টিলের চুড়ি, কানে দুটো ঝুমকো। এক কথায় আকাশ থেকে নেমে আসা একটা পরীর মতো লাগছে। গল্প করতে করতে রাত 1টা বেজে গেল। তাই নানুকে এবার আমি বললাম, নানু বাড়ি যা, অনেক রাত হয়েছে। তোমার রাতে জাগা নিষেধ, রাত জাগলে শরীর অসুস্থ হয়ে যাবে। আর একটু থাকি না? একদম না, আবার কালকে এসো। বর্ষা একটু খোঁচা মেরে বলল, আরে দাদি তুমি বোঝো না, আমাদেরকে তাড়িয়ে দিয়ে তোমার নাতি রাতভর কার সাথে ফোনে গল্প করবে। আমি ওর কথার উত্তর না দিয়ে শুধু একটা মুচকি আসলাম আর নানুকে বললাম, চলো তোমাদের এগিয়ে দিয়ে আসি। বাইরে গিয়ে দেখি বর্ষা গাড়ি নিয়ে এসেছে। নানুকে গাড়িতে উঠে দিয়ে তানাকে বললাম, একটু অসাধারণ মুহূর্ত দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। অনেকদিন পর আজকে একটু হাসলাম। আমার তো মনে ছিল না আজকে আমার জন্মদিন। থ্যাংক ফর এভরিথিং। তানা শুধু মুচকি মুচকি হাসছে, বারবার ওই হাসির মায়ায় পড়েই যেন যাচ্ছি আমি। ওর হাসিটা এতই সুন্দর যা ভাষায় প্রকাশ করা যাবে না। তারপর বর্ষা আমাকে বলল, কাল সময় মতো অফিসে পৌঁছে যাবি, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে। তারপর তানহা গাড়িতে উঠে চলে গেল। আমি রুমে এসে ঘুমিয়ে পড়লাম। এক ঘুমে রাত পার করে দিয়ে সকাল 9টায় ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে প্যান্ট পরে রেডি হয়ে নিলাম অফিসে যাওয়ার জন্য।
হঠাৎ আমার নজর গেল টেবিলের উপর। এ কি, আমার ডায়েরিটা নেই! টেনশনে আমার মাথা কাজই করছে না। বিছানা, ওয়ার্ড্রপ, রান্নাঘর সব জায়গায় খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। এখন খুব বেশি টেনশনে পড়ে গেলাম, কারণ আমার জীবনের সব অনুভূতি, আমার পছন্দ, আমার সব গোপনীয় কথা ওই ডায়েরিতে লিপিবদ্ধ করা রয়েছে। এমন সময় কলিং বেল বেজে উঠলো। দরজা খুলে দেখি ফিজা। আমি কোনো কিছু না ভেবে ফিজাকে জিজ্ঞাসা করলাম, আপনি আমার ডায়েরি নিয়েছেন? ফিজা আমার কথায় পুরো অবাক। ফিজা খুব রাগী লোক নিয়ে আমার দিকে তাকালো, মনে হয় খেয়েই ফেলবে। তারপর রাগী কণ্ঠে আমাকে বলল, কি কি সব যাতা বলছেন আপনি? আপনার কি মনে হয় কার ব্যক্তিগত ডায়েরি নিয়ে আমি কি করব? আর আপনার এত বড় সাহস কি করে হয় এই বিষয়ে আমাকে প্রশ্ন করার? আমি কি এতটাই চিপ যে কারো ব্যক্তিগত জিনিসে না বলে হাত দিব? না, আসলে কালকে আমি দরজা খুলে ঘুমিয়ে গিয়েছিলাম, তাই ভেবেছিলাম। কি ভেবেছিলেন আপনি? না, আসলে আপনি ছাড়া তো আমার ঘরে কেউ আসে না, তাই। দেখুন, আপনি কিন্তু এবার আপনার লিমিট ক্রস করছেন। আই এম সরি, আমি দুঃখিত। আচ্ছা ঠিক আছে, আর বাই দ্য ওয়ে, আপনি কালকে দরজা খুলে ঘুমিয়েছিলেন কেন? এমনি মনে ছিল না। কালকে বর্ষার নানুকে এগিয়ে দিয়ে আসার পর সে যে শুয়েছিলাম দরজা আটকাতে, আর মনেই ছিল না। এই ফাঁকে হয়তো কেউ আমার ডায়েরিটা নিয়ে গিয়েছে। তারপর ফিজা আমাকে বলল, এই নিন। কি এটা? আমার জন্মদিনের ইনভিটেশন কার্ড। আজকে আপনারও জন্মদিন। মানে আজকের কয়টা জন্মদিনের দাওয়াত দেয়া আছে আপনার? না, নেই। তাহলে? এমনি জিজ্ঞেস করেছিলাম। আর হ্যাঁ, সকালে নাস্তা করেছেন? আপনার তো আবার সকালে নাস্তা করার অভ্যাস নাই। সেদিন এসেছিলাম নাস্তা নিয়ে, আপনি সেই যে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন, পরে নাস্তা খাওয়াই হলো না। আসলে সকালে ক্ষুধা লাগে না আমার। আজব তো, সকালে আবার কার ক্ষুধা না লাগে? নাকি সকালে রোজা রাখেন আপনি? আমি মাথা নিচু করে চুপ করে আছি, কোনো কথা বলছি না। ফিজা আমাকে বলল, আচ্ছা, রাতে খেয়েছিলেন? কি খেয়েছেন রাতে? পায়েস। পায়েস? পায়েস কোথায় পেলেন? নাকি আপনি বানিয়েছেন? না না, একজন রিলেটিভ দিয়ে গিয়েছে। আমার জানা মতে তো আপনার এখানে কোনো রিলেটিভ নাই। আচ্ছা যাই হোক, সন্ধ্যায় সময় মতো চলে আসবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে। আমি দরজাটা লাগিয়ে বিছানায় বসতে আবার কলিং বেল বেজে উঠলো। দরজা খুলে দেখি আবার ফিজা আসলো। আমি ফিজাকে বললাম, কিছু বলবেন? এই নিন। কি এটা? আপনি কি এই বয়সে চোখে কম দেখেন নাকি? দেখতে পাচ্ছেন না এটা সকালের নাস্তা? এটা খেয়ে যেখানে যাওয়ার যাবেন। ধরুন। নাস্তা টেবিলের উপর রেখে আবার ডায়েরিটা খুঁজতে লাগলাম। পুরো ঘর তন্ন করে খুঁজলাম, কোথাও ডায়েরিটা পেলাম না। তাহলে কি ডায়েরিটা বর্ষা নিয়েছে? বর্ষা ছাড়া আর কে নিতে পারে? কাল রাতে যেভাবে মুচকি মুচকি হাসছিল, আমার তো মনে হয় বর্ষায় ডায়েরিটা নিয়েছে। কিন্তু কাউকে না বলে কারো ব্যক্তিগত জিনিসে হাত দেওয়ার মতো মেয়ে তো বর্ষা না। তাহলে কি ফিজা? কিন্তু ফিজা তো ওই রকম স্বভাবের নয়, যথেষ্ট নম্রভদ্র স্বভাবের মেয়ে ফিজা। একটু রাগী অবশ্য, একটু না অনেকটাই রাগী। বাবার ছোট মেয়ে বলে কথা। 3 মাস আগে ওদের বাড়িতে ভাড়া এসেছিলাম, 2 মাস দেখা দেখিতেই চলে গেল। অনেকবার সামনাসামনি হয়েছিল, কিন্তু কোনো কথা বলেনি। 2 মাস পর ফিজা জোরপূর্বক আমার সাথে কথা বললো। আমরা নাকি খুব অহংকার, মেয়েদের সাথে কথা বলি না, ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু বললো। কিন্তু আমার ডায়েরিটা কে নিতে পারে? কে আসতে পারে আমার ঘরে? রাতে কেন যে দরজাটা খুলে ঘুমিয়েছিলাম। যাই হোক, অফিসে লেট হয়ে যাচ্ছে। বাড়ি থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে সোজা অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে আমার সাথে নিয়োগ হওয়ার সবার সাথে পরিচিত হলাম। তার মধ্যে একজন হলেন আফসার ভাই। খুবই বন্ধুসুলভ মানুষ, খুব সহজে আমার সাথে বন্ধুত্ব হয়ে গেল। তারপর পিয়ন কেবিন দেখিয়ে দিল। আমি আমার কেবিনে বসে প্রথম দিনের কাজ শুরু করে দিলাম। তবে লক্ষ্য করলাম পূর্ণ কর্মচারীরা বসকে নিয়ে, মানে বর্ষাকে নিয়ে কি যেন বলছিল। ওদিকে আমি কান্না দিয়ে নিজের কাজ করতে লাগলাম। হঠাৎ পিয়ন এসে আমাকে বলল, বর্ষা আমাকে ডাকছে। আমি উঠে বর্ষার রুমে গেলাম। আমি বর্ষাকে দেখে পুরো ক্রাশ খেয়ে গেলাম, কারণ আজ আবার অন্যরকম সাথে দেখছি তাকে। মেয়েটা যে কত সুন্দর তার সাহিত্যের বর্ণনা করাও দায়। ওর সৌন্দর্যের কোনো তুলনাই হয় না। ও পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দরী। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মেয়ে ছিল তার চেয়ে বেশি সুন্দরী। আকাশের ডানা কটা পরিচয় অনেক বেশি সুন্দরী। এতটা সৌন্দর্যের মধ্যে কালো শাড়ি, কানে ছোট দুটো ঝুমকো দুল, কপালে একটি কালো টিপ, নাকে ছোট্ট একটি নাকের নথ, চোখের নিচে কাজল ওর সৌন্দর্যকে 10 গুণ বাড়িয়ে দিয়েছে। ঠিক যেভাবে ওকে কল্পনা করেছিলাম ঠিক সেভাবে আসল সেজেছে। হুট করে আমার মুগ্ধতায় ব্যাঘাত ঘটিয়ে বর্ষা চুটকি বাজিয়ে বলল, এই যে মিস্টার, কি দেখছেন এইভাবে? মাথা নিচু করে বললাম। কিছু না, বসেন। থ্যাঙ্কস।
সকালে খেয়েছেন কিছু? হ্যাঁ, কি খেয়েছেন শুনি? খেয়েছি কিছু একটা। বুঝতে পেরেছি। বর্ষা পিয়নকে ডেকে 2 কাপ কফি আনালো এবং পিয়নকে বলে দিল কেউ যেন রুমে ঢুকতে না পারে এবং রুমের লাইটটা বন্ধ করে দিল। হুট করে আমার ডায়েরিটার কথা মনে পড়তে আমি বর্ষাকে বললাম, ম্যাম আমার কথা বলা ছিল একটা। হ্যাঁ বল। আপনি কি কাল আমার ডায়েরিটা নিয়েছিলেন? কথাটা বলতে বর্ষার হাসি মুখটা আমাবস্যার চাঁদ হয়ে গেল। চোখ দুটো বড় বড় করে আমায় বলল, কি কি বলতে চাস তুই? তোর এত বড় সাহস, তুই আমাকে প্রশ্ন করিস? তোর কি মনে হয় তোর ব্যক্তিগত জিনিসে আমি হাত দিয়েছি? আমি কি ওই ধরনের মেয়ে নাকি? আমি মাথা নিচু করে বসে আছি আর বর্ষার রাগের চেহারাটা দেখছি। রাগলে যেন ওকে আরো বেশি সুন্দর লাগে। সে এক অসাধারণ সৌন্দর্য। এবার একটু নমনীয় হয়ে বলল, তা কি হয়েছে তোর ডায়েরির? ডায়াবেটিক্স? আসলে সকাল থেকে ডায়েরিটা খুঁজে পাচ্ছি না। সো স্যাড। গোপনীয় কিছু ছিল নাকি ডায়েরিতে? না আসলে। থাক থাক, আর বলতে হবে না। দেখ খুঁজে পাস কিনা। তবে আমি তো ডায়েরি বাড়িতে হাত দেইনি। ওকে জি। আচ্ছা এবার বল, তুই হুট করে ঘর থেকে চলে গিয়েছিলি কেন? নিরুদ্দেশ হওয়ার কারণটা কি জানতে পারি? কি করতাম ওখানে থেকে? কি করতাম মানে? আম্মু চলে যাওয়ার পর বড্ড একা লাগছিল নিজেকে, খুব একা। আব্বুও কাছে ছিল না। এতটা কষ্ট আমি জীবনে কখনো পাইনি। সবসময় আম্মুর ছায়াতলে ছিলাম, তো তাই আম্মুকে হারিয়ে প্রথম নিজেকে বড় অসহায় লাগছিল। তাই বলে তোর নিজের ঘর ছেড়ে চলে যাবি? কি করতাম ওখানে থেকে? আমাদের কাছে থাকতে একসাথে, আমরা একসাথে থাকতাম সবাই মিলে। ভেবেছিলাম, কিন্তু মন সায় দেয়নি। আম্মুকে হারিয়ে একা থাকার তীব্র বাসনা জেগে উঠেছিল মনে, তাই চলে এসেছি। তা কোথায় ছিলে এই 3 বছর? ঢাকায় চলে এসেছিলাম। এখানে ছিলাম 3 বছর। একটি ছোটখাটো কোম্পানিতে চাকরি করেছিলাম। আম্মুর স্মৃতি নিয়ে এভাবে চলছিল আমার দিন। তারপর হঠাৎ একদিন আপনার সাথে দেখা। প্রেম করিস কারোর সাথে? না, হয়ে ওঠেনি কখনো। কষ্টগুলি ভুলতে পারিনি, আবার প্রেম। কেন এই 3 বছরে কোনো মেয়েকে পছন্দ হয়নি? তেমন কেউ চোখে পড়েনি আজও। গল্প লিখিস এখনো? না, ছেড়ে দিয়েছি। কেন? ভালো লাগে না এসব আর। একটা সময় খুব সাহিত্য চর্চা করতে, কলেজ লাইফে মনে হয়। হ্যাঁ, যে কোনো মেয়ে তোর সাহিত্যে মুগ্ধ হয়ে যেত। শুধু ভালোবাসার সাহিত্য চর্চার জন্যই ডজন খানেক মেয়ে প্রেমের অফার পেয়েছিলি, তাই না? হ্যাঁ, কিন্তু এগুলো এখন অতীত। আসলে তোর প্রেমের সাহিত্য যে কোনো মেয়েকে মুগ্ধ হতে বাধ্য। বর্ষা এবার চেয়ার থেকে উঠে ড্রয়িং রুমের সোফাতে গিয়ে বসলো। আমাকেও হাত ধরে নিয়ে আসলো। দুজনে এক সোফাতে বসলাম। আমাদের মাঝে 4 আঙ্গুলের ফারাক। হঠাৎ বর্ষা আমায় বলল, চোখ দুটো বন্ধ কর তো। মানে কিছু বুঝলাম না। তোর এত কিছু বোঝার দরকার নেই। তোকে যা বলেছি তাই কর। কেন? এবার কিন্তু আমি রেগে যাচ্ছি। ও রেগে যাওয়ার কথা শুনে তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেললাম, কারণ আমি জানি ও রাগলে ঘূর্ণিঝড় ছড়িয়ে পড়বে। 1 মিনিট পর বর্ষা বলল, এবার চোখটা খুলতে পারিস। চোখ খুলতেই আমি তো একেবারেই সারপ্রাইজ। একটা বিউটিফুল চকলেট কেক, তার উপর সুন্দর করে নাম লেখা। আমি তো ভুলে গিয়েছিলাম আজ আমার জন্মদিন। আমি বর্ষার দিকে তাকিয়ে দেখি বর্ষা মুচকি মুচকি হাসছে। বর্ষা আমাকে বলল, হ্যাপি বার্থডে টু ইউ अगेन। ওর ভালোবাসার কাণ্ড দেখে নিজের অজান্তে চোখে পানি চলে আসলো। বর্ষা আমার চোখে পানি দেখে বলল, কিরে তোর চোখে পানি কেন? না আসলে আম্মু চলে যাওয়ার পরে 3 বছর এত সুন্দর করে কেউ আমার জন্মদিন মনে রাখেনি। রাখবে কিভাবে? মনে রাখার মতো মানুষের কাছ থেকে তো দূরে ছিলি। তাও ঠিক। এবার বেশি কথা না বলে কেকটা কেটে ফেল। একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। আমার যে চকলেট ফ্লেভার পছন্দ আপনি কি করে জানেন? সিক্রেট বলা যাবে না। দেখি তোর হাতটা দে তো। কেন? এত প্রশ্ন করিস কেন তুই? এরপর বর্ষা আমার হাতটা টেনে নিয়ে একটা দামি ঘড়ি পরিয়ে দিল আর বলল, সব সময় হাতে রাখবি আমার স্মৃতি হিসেবে। কেন, আপনি কোথাও চলে যাচ্ছেন নাকি? আমি আবার কোথায় যাব? তোর তো কোনো কমন সেন্স নেই। যখন তখন নিরুদ্দেশ হয়ে যাস, তাই বললাম। এই নে এটা ধর।
কি আছে এটার ভিতরে? খুলেই দেখ না। তারপর আমি শপিং ব্যাগটা খুলে দেখি একটা হোয়াইট শার্ট, যা আমার খুব পছন্দের। আমি অবাক হয়ে বর্ষাকে জিজ্ঞেস করলাম, আমার যে হোয়াইট শার্ট পছন্দ আপনি কি করে জানলেন? এটা সিক্রেট, থাক পরে এক সময় বলবো। এবার এটা খেয়ে নে। আবার পায়েস? তোর তো পায়েস খুব পছন্দের, তাই না? হ্যাঁ, মায়ের হাতের পায়েস খেতে খুব পছন্দ করতাম, কিন্তু আমার জন্য এত কষ্ট করার কি প্রয়োজন ছিল? তুই না একটু বেশিই কথা বলিস, আর প্রশ্নটাও বেশিই করিস। সবকিছু কি মুখে বলা যায়? মানে বুঝলাম না কিছু। তোর এত বুঝে কাজ নেই, পায়েসটা খেয়ে নে। আমি পায়েস খাচ্ছি, বর্ষা আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। হঠাৎ টেবিলের উপর প্লেটটা রেখে দিলাম। বর্ষা আমাকে বলল, কিরে রেখে দিলি কেন? খাবার সময় কেউ আমার দিকে তাকিয়ে থাকলে আমি খেতে পারি না, আমার খুব অস্বস্তি লাগে। ওলে বাবা লে, এত লজ্জা। আচ্ছা ঠিক আছে, তুই খা, আমি কেবিনে যাচ্ছি। কথাটা বলেই বর্ষা উঠে চলে গেল। আমিও পায়েসটা খেয়ে ওকে বললাম, ম্যাম এবার আসি। ঠিক আছে, আর শোন, লাঞ্চ টাইমে থাকবি কিন্তু, কোথাও যাস না। তোকে নিয়ে একটি জায়গায় যাব। কোথায় ম্যাম? আবার প্রশ্ন? সরি ম্যাম, কথাটা বলে রুম থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে আসতে দেখি সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে হা করে তাকিয়ে আছে। সে কি অস্বস্তিকর পরিবেশ। অবশ্য অবাক হওয়ারই কথা, অফিসের বসের সাথে নিশ্চয়ই এত সময় একসাথে কোনো কর্মচারী কাটায়নি। যাই হোক, সবাইকে উপেক্ষা করে আমি আমার চেয়ারে গিয়ে বসলাম। আমার পাশে আফসার ভাই আমাকে হঠাৎ বললেন, এই অপূর্ব ভাই শুনছেন? জি বলুন। এখানকার পুরনো এমপ্লয়িরা কি আলোচনা করছে জানেন? কি? আমাদের বস মানে ম্যাডাম নাকি প্রেমে পড়েছেন। মানে? ম্যাডাম অফিসে জয়েন করেছেন প্রায় 6 মাস হয়ে গেল, কিন্তু এই 6 মাসে নাকি এই প্রথম ম্যাডাম শাড়ি পরে এসেছে, এবং এ নিয়ে সবাই বলা বলি করছে যে ম্যাডাম নাকি প্রেমে পড়েছেন। আমি একটু মুচকি এসে বললাম, আপনার কি মনে হয় আফসার ভাই, ম্যাডাম প্রেমে পড়েছে? আরে ভাই, বসন্ত বসন্ত, চারিদিকে বসন্তের হাওয়া বইছে, কোকিল ডাকছে, প্রেমীরা প্রেম খুঁজছে, প্রেমিকরা প্রেম খোঁজায় ব্যস্ত হয়ে পড়েছে। এই হৃদয় ভালোবাসার ছোঁয়া চাইছে, এই হৃদয়ে ভালোবাসা পূর্ণতা দিতেই বসন্তের আগমন। কখন যে কার কার মনে প্রেমের ছোঁয়া লেগে যায় কেউ বলতে পারে না। সেই হিসেবে আমাদের ম্যাডামও যে কারো প্রেমে পড়তে পারে, তাই না? আপনি তো খুব ভালো সাহিত্য বলতে পারেন। আমি আর কই পারলাম। আচ্ছা, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? ম্যাডামের রুমে কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল। দেখেন ভাই, কাজের মধ্যে সীমাবদ্ধ থাকেন, এর বেশি কিন্তু বাইরের না। জানেন তো আমাদের ম্যাডাম কিন্তু এখনো অবিবাহিত। আমি মুচকি এসে নিজের কাজ করতে লাগলাম। দেখতে দেখতে লাঞ্চ টাইম হয়ে গেল। সবাই ক্যান্টিনে খাবার খেতে গিয়েছে। আমার একটু বেশি কাজ ছিল, কাজটা শেষ করে উঠবো। হঠাৎ ফোনটা বেজে উঠলো। অন্য নাম্বার রিসিভ করলাম। হ্যালো। এই তুই কোথায়? কে বলছেন? তোমার অফিসের বস না? ও সরি ম্যাম, চিনতে পারিনি। জলদি অফিসের নিচে যেই বড় রেস্টুরেন্টটা আছে ওইখানে চলে আয়, তোর জন্য আমি অপেক্ষা করছি। জি, আমি এখনই আসছি, এই বলে কল কেটে দিলাম এবং রেস্টুরেন্টে গিয়ে দেখলাম বর্ষা আমার জন্য দাঁড়িয়ে আছে। বর্ষা আমাকে দেখে বলল, এই তুই কোথায় ছিলি এতক্ষণ? একটু কাজ ছিল। ওরে বাবারে, একদিনেই কাজ নিয়ে এত ব্যস্ত হয়ে গেছেন? না আসলে। থাক থাক, এবার আয়, আর বলা লাগবে না। আমিও বর্ষা আলাদা একটা কেবিনে ঢুকলাম। দুজন সামনাসামনি বসলাম। আমি বর্ষাকে বললাম, ম্যাম আমাকে কেন ডেকেছেন এখানে? আসলে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করাতে তোকে এখানে নিয়ে এসেছি। ওর মুখের কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। বর্ষার বয়ফ্রেন্ডও আছে? নিমেষে মনের ভেতরটা কালো মেঘ হয়ে গেল। বুকের বাম পাশটা যেন খুব ব্যথা অনুভব হচ্ছে। হঠাৎ বর্ষা আমাকে বলে উঠলো, ন্যাকা বাবু, তুমি কিচ্ছু বোঝো না তাই না? রেস্টুরেন্টে মানুষ আসে কেন? খাওয়ার জন্য। আজ তোর বার্থডে না, আজ তোর জন্মদিন না, তাই আমার তরফ থেকে একটা ছোট্ট ট্রিট তোর জন্য। ওর কথাগুলো শুনে আমার মন থেকে যেন মেঘগুলো কেটে গেল। বাপরে, কি সাংঘাতিক মেয়ে একটা! প্রাণটাই বের করে দিয়েছিল একেবারে। ইতিমধ্যে ওইটার খাবারগুলো নিয়ে এসেছে। আমি যেন একের পর এক সারপ্রাইজ হচ্ছি। এখানে সব আমার ফেভারিট ডিশ, চিংড়ি মাছের মালাইকারি, রূপচাঁদা, মিষ্টি, মানে আমার ফেভারিট সব খাবারগুলো এখানে উপস্থিত।
ওর দিকে তাকিয়ে বললাম, আমার সব পছন্দের খাবারগুলোর নাম আপনি কি করে জানলেন? এটাও সিক্রেট থাক, পরে একদিন বলবো। এবার বেশি কথা না বলে ঝটপট খেয়ে নে। হ্যাঁ, সিক্রেট বলতে বলতে দিন কাভার করে দিলেন। আজকের দিনটা যেন আমার খুব স্পেশাল মনে হচ্ছে। বর্ষার সঙ্গ আমার মনে যেন একটা আলাদা প্রশান্তি এনে দিয়েছে। তবে বুঝতে পারছি না আমার প্রতি ওর এত কেয়ারিং একটি দুঃখী ছেলের প্রতি দায়িত্ববোধ থেকে নাকি অন্য কোনো অনুভূতি। খাওয়া শেষ করে বর্ষা হুট করে বলল, শোন, আজকে আর অফিস করব না, তোকে নিয়ে একটি জায়গায় ঘুরতে যাব। কিন্তু এভাবে অফিস কামাই করলে তো চাকরি থাকবে না। তোর চাকরিটা নিবে কে শুনি? তোর অফিসের বসটা কে? আমি নিচে তাকে একটু মুচকি মুচকি হাসলাম। বর্ষার হাসি মাখা চোখগুলো যেন আমায় কিছু বলছে যা আমি বুঝতে পারছি না। মেয়েটা একদিনেই এই হৃদয় অনেকটা জায়গা করে নিয়েছে। অবশ্য ওর জায়গায় হৃদয় আগেও ছিল, কিন্তু অভাব ছিল শুধু বর্ষার সম্মতির, যা আমাকে ওর থেকে দূরে যেতে বাধ্য করেছিল। হঠাৎ করে ওর ফোনে কল এলো। রিসিভ করে কথা বলার পর মাথায় হাত দিয়ে বলল, আজকে আর কোথাও ঘুরতে যাওয়া হবে না রে। কি হয়েছে? অফিস কর্তৃপক্ষ ইমার্জেন্সি মিটিং ডেকেছে, খুব ইম্পর্টেন্ট। নো প্রবলেম, আপনি যান। কিছু মনে করিস না রে, তবে প্রমিস কালকে তোকে নিয়ে অনেক সুন্দর একটি জায়গায় ঘুরতে যাব। প্লিজ কিছু মনে করিস না। কোনো সমস্যা নেই, আপনি যান। বর্ষা মিটিং এর জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। আমি অফিসে গিয়ে বাকি কাজটুকু শেষ করে বাসায় চলে এলাম। বাসায় বসতে না বসতে কলিং বেল বেজে উঠলো। দরজা খুলে দেখি ফিজা। আমি ফিজাকে জিজ্ঞেস করলাম, কিছু বলবে না মায়? আপনি কিছু ভুলে যাচ্ছেন না তো? কই না তো। ঘড়িতে কয়টা বাজে? 7:30 বাজে। আপনাকে কি বলেছিলাম? কি বলেছিলেন? আশ্চর্য, সকালে বলেছি আর এখনই ভুলে গেছেন? আজ আমার জন্মদিন, আপনাকে 7টা বাজে চলে আসতে বলেছিলাম। ও সরি, ভুলে গিয়েছিলাম। আসলে অফিসের এত কাজ। থাক থাক, আর কাজের বাহানা দিতে হবে না, জলদি আসুন। জি, এখনই আসছি। জলদি ফ্রেশ হয়ে ফিজা বার্থডে পার্টিতে দেখলাম গোটা কয়েক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছাড়া বেশি মানুষদেরকে ইনভাইট করেনি। এরপর ফিজা কেক কাটলো, সবাই ওকে উইশ করলো, গিফট দিল। আমি চেয়ারে বসে আছি, ফিজা হাতে আমার জন্য কেক নিয়ে এসে আমার পাশে বসলো। কেক দিয়ে হঠাৎ আমাকে প্রশ্ন করলো, আচ্ছা, আপনি কখনো প্রেম করেননি? না। ও, কাউকে পছন্দ হয়নি কখনো? মাথা নাড়িয়ে না বললাম। অবশ্যই কথাটা মিথ্যে। আমার প্রথম পছন্দ এবং প্রথম ভালোবাসা হচ্ছে বর্ষা। তারপর আমি ফিজাকে বললাম, আমি খুব দুঃখিত আপনার জন্য কোনো গিফট আনতে পারলাম না। আসলে মনে ছিল না তো, তাই। আরে না, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনার কাউকে কখনো ভালো লাগেনি? আবার সেই অস্বস্তিকর প্রশ্ন। মাথা নেড়ে না বললাম। আসলে আজকে অফিসে না খুব ধকল গিয়েছে, তাই খুব টায়ার্ড ছিলাম। যদি কিছু না মনে করেন, এখন উঠতে চাই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি আপনি খুব টায়ার্ড, সমস্যা নেই। ওকে, তাহলে এখন আসি, বাই। বাই। চলে আসলাম আমার ঘরে। আমার রুমে ঢুকে যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ রুমে বড় মামা, ছোট মামা, মামি, ছোট মামাতো বোন, ভাই সবাই আমার ঘরে বসে আছে। তাদের সাথে নানু আর বর্ষাও আছে। আমাকে দেখার সাথে সবাই বসা থেকে উঠে আসলো। বড় মামা আমাকে জিজ্ঞাসা করলো, কেমন আছিস অপূর্ব? কোথায় ছিলি বাবা এতটা বছর? তোর কি একটিবারের জন্য আমাদের কথা মনে পড়ে নাই? কেউ এভাবে ঘর ছেড়ে চলে যায়? তার মানে বর্ষা সবাইকে বলেছে আমার কথা। ওকে নিষেধ করেছিলাম যেন কাউকে কিছু না বলে। আমি নিজে একদিন সবার সাথে দেখা করতে আসবো বলেছিলাম, কিন্তু ও কথাটা রাখলো না। আবার পিছনে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে, বাজে একটা মেয়ে। আর আমি ভেবেছিলাম নানু সবাইকে বলেছে। আমি সবাইকে উদ্দেশ্য করে বললাম, তার মানে বর্ষা তোমাদেরকে আমার কথা বলেছে? হ্যাঁ, ওই তো বললো। যাই হোক, তোর কি কোনোদিনও একটু কাণ্ড জ্ঞান হবে না অপূর্ব? উফ মামা, নানু এ নিয়ে কথা বলেছে আমাকে। তুমি আবার শুরু করে দিও না প্লিজ। শুরু করে দিও না বললেই হলো। তুই আপার একমাত্র ছেলে, তোকে কি আমরা এভাবে ছেড়ে দিতাম? দেখাশোনা করতাম না তোর? এই বলে তুই আমাদের উপর রাগ করে চলে আসবি? মামা, রাগ করে কোথাও চলে আসলাম? তাহলে কেন চলে এসেছিস বল? এই 3 বছরে না আমাদের খোঁজ খবর নিয়েছিস,
না নিজের কোনো খোঁজ খবর নিয়েছিস? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। বড় মামি বলল, আহ, এমনিতেই ছেলেটা এত কষ্টের মধ্যে ছিল, তার উপর তুমি এসে আবার রাগারাগি শুরু করে দিলে। চুপ করো তো, তোমার স্বভাবটা জীবনেও পাল্টাবে না। তা হ্যাঁ রে বাবা, কেমন আছিস তুই? ঠিকমতো খাওয়া দাওয়া করিস না তাই না? চেহারার কি হাল করে রেখেছিস, মুখটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। কই মামি, ঠিকই তো আছি। হ্যাঁ, শরীরে যা অবস্থা তাতে তো আমার মনে হয় না যে তুই নিজের যত্নটা ঠিক মতো নিয়েছিস। আমার কথা ছাড়ো তো, তুমি কেমন আছো মামি? বড় মামি হচ্ছে আমার খুব পছন্দের একজন মানুষ। আম্মুর পরে তিনি একজন যে সবসময় আমার খেয়াল রাখতেন, আমার খোঁজ খবর নিতেন। ভালো আছি বাবা, খুব ভালো আছি। এই সন্ন্যাসীর মতো জীবনযাপন থেকে উঠে এবার একটা বিয়ে দিয়ে দাও, দেখবে এমনিতেই সোজা হয়ে যাবে। তুমি কেমন আছো মামি? তুমি তো দেখছি আগের মতো সুন্দরী আছো, এখনো দেখে মনে হয় না যে তুমি বিবাহিত। আমার কথা ছাড়ো, তোমার কিন্তু এখনো বিয়ের বয়স আছে। আমার কান টেনে ছোট মামি বলল, ওরে কাজে ছেলে, আমি সম্পর্কে তোর মামি হই না, তুই আমার বিয়ের কথা কিভাবে বলতে পারলি? ছোট মামির সাথে আমি সবসময় মজা করতাম, আর এবারে নেই প্রতিবার ছোট মামি আমার কান টেনে দিত। আম্মু তো প্রায় সময় বলতো যে আমার কান নাকি ছোট মামির টানেই বড় হয়েছে। আরে আরে কি করছো, লাগছে তো। দেখ মামা, যদি তোর ছোট মামির বিয়েটা ধরে দিতে পারিস তাহলে হয়তো আমার জীবনে একটু শান্তি আসতে পারে। কি বলে তুমি? আমি তোমার জীবনে অশান্তি করে রেখেছি? এটা আবার কখন বললাম? কি আর করতে পারবে, সব সময়ের মতো ঘ্যান ঘ্যান মশা মাছিও এত ঘ্যান ঘ্যান করে না। কি বলে তুমি? সবাই ছোট মামা আর ছোট মামির কথা শুনে হাসছে। ছোট ভাই বোনগুলো আমাকে দেখে জড়িয়ে ধরলো, ওদের একটু আদর করলাম। আমার ছোট মামার এক ছেলে, এক মেয়ে হিমু আর হাসিব, আর বড় মামার 2 মেয়ে, এক ছেলে বর্ষা, নিশি আর নিহাল। বর্ষা সবার বড়। পুরো ফ্যামিলির সবাই মিলে কয়েক ঘন্টা গল্প করলাম একসাথে, ছোট ভাই বোনগুলোর সাথে সময় কাটালাম। নানু, ছোট মামি আর বড় মামি সবার জন্য রান্না করায় ব্যস্ত। বর্ষাকে দেখলাম বেলকনিতে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। ওর ভাবে তাকিয়ে থাকা আমাকে যেন বারবার ওর মায়ে ফেলছে। যতবার মেয়েটাকে দেখছি ওর প্রেমে পড়ছি ততবার, কিন্তু মুখ ফুটে কখনো বলতে পারিনি ভালোবাসি তোমায় বর্ষা, বড় বেশি ভালোবাসি। রান্না শেষ হলে সবাই খাবার টেবিলে একসাথে বসলাম। বড় মামা হঠাৎই বলে উঠলো, খাওয়া শেষ করে জামা কাপড় সবকিছু গুছিয়ে নে। গুছিয়ে নেবো মানে? কোথায় যাব আমি? কোথায় যাবি মানে? আমাদের সাথে যাবি, আমাদের সাথে থাকবি। মামা প্লিজ। কি মামা, যেটা বলছি সেটা করো, বেশি কথা বলবি না। তুমি আমার ছেলেটাকে বকাবকি শুরু করে দিলে। তোমার এই স্বভাবের কারণে আমার ছেলে মেয়েগুলো হোস্টেলে পড়াশোনা করে, ঘরে আসতেই চায় না। তা আসবে কিভাবে? আসলে তো সব আওয়ারাগিরি বন্ধ হয়ে যাবে। যখন তখন বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবে না, রাত্র জেগে মোবাইল টিপতে পারবে না। একটু চুপ করবে তুমি? মামা আমি এখন আসতে পারবো না। কেন? আমার একটু সময়ের প্রয়োজন। কিসের সময়ের প্রয়োজন শুনি? তোকে আমি আর একলা ছাড়ছি না, এই আমার শেষ কথা। আমার অবর্তমানে আমার তো কিছু দায় দায়িত্ব আছে তোর প্রতি, নাকি? চলে আয় না বাবা, কি করবে এখানে একা একা থেকে? আমাদের সাথে থাকলে মনটাও ভালো থাকবে, নিজেকে কখনো একা মনে করবি না। ভাবি তো ঠিকই বলেছে অপূর্ব, কি দরকার এখানে একা একা থাকার, চলো না আমাদের সাথে। আমার তো শেষ ইচ্ছে তোকে বিয়ে দিয়ে তোর ঘরে একটা বউ এনে তোকে সুখী দেখে তারপর আমি মরতে চাই। আমি আর কিচ্ছু চাই না। আমার একটু সময়ের প্রয়োজন। তোর কিসের সময়ের প্রয়োজন বলতো? এই 3 বছরে কি তোর একটু সময় ফুরায়নি? আহ বাবা, অপূর্ব যখন একটু সময় চাইছে নিজেকে সামলে নেওয়ার, তখন ওকে একটু সময় দাও না। হুট করে তো আমাদের সাথে গিয়ে মানিয়ে নিতে পারবে না। যাক, এতক্ষণে ম্যাডামের মুখ থেকে কিছু বের হলো। আচ্ছা ঠিক আছে, তোর যত সময় প্রয়োজন তুই নিয়ে, কিন্তু একটা কথা বলে রাখি, যেদিন আমি তোকে বলবো এই বাড়ি ছাড়তে, তোকে ছাড়তে হবে, আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে পারবি না, ঠিক আছে? মাথা নাড়িয়ে বললাম হ্যাঁ।
বড় মামা বরাবরই একটু রাগী স্বভাবের মানুষ, তবে পরিবারের প্রতি তার দায়িত্বটা যেন আকাশ ছোঁয়া। সবার প্রতি খুবই যত্নশীল তিনি, খুব কেয়ারিং। ছোটবেলা থেকে মামা আমাকে খুব আদর করতেন, কিন্তু ওনার এই রাগী স্বভাবের কারণে ওনার সাথে বেশি একটা কথা বলতাম না আমি। ছোট মামার সাথেই কথা বলতাম সবসময়, সব সিক্রেট কথাগুলো ছোট মামাকে বলতাম। উনি আমার মামা কম, বন্ধু বেশি। খুবই রসিক স্বভাবের একজন মানুষ। আমার নানু 5 সন্তানের মধ্যে আম্মু ছিল সবার বড়, আর আম্মুর একমাত্র সন্তান হিসেবে সবাই আমাকে একটু বেশি আদর করত। সবার খাওয়া শেষ, এবার সবাই চলে যাবে। বড় মামা যাওয়ার সময় ধমকে সরে বলে গেল, আমার যেন আর বলতে না হয়, খুব জলদি বাড়ি ছেড়ে আমাদের কাছে চলে আসবি। বুঝতে পেরেছিস আমার কথা? মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। বড় মামি কপালে একটা চুমু দিয়ে বলল, নিজের যত্ন নিস বাবা। আর বর্তমান যে পরিস্থিতি, বেশি রাত করে বাইরে থাকিস না, ঠিক মতো খাওয়া দাওয়া করিস। আচ্ছা ঠিক আছে, আপনিও নিজের যত্ন নেন মামি। এবার একটু জিএফ টিএফ বানা, কদিন আর ব্যাচেলর থাকবি। তোর বয়সে আমার পেছনে যে কত মেয়ে ঘুরতো তার হিসাব রাখিই নেই। মামা তুমি আবার শুরু করে দিলে। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে থাকিস আর খুব জলদি এখান থেকে আমাদের কাছে চলে আসিস। আপনিও ভালো থাকবেন। আর হ্যাঁ, বিয়ের কথাটা যেন মাথায় থাকে। আরে নানু থাকবে তো। নানু আমার মাথায় একটা চুমু দিয়ে চলে গেল। ছোট ভাই বোনগুলোকে আদর করলাম। ওরা আমাকে বলল, অপূর্ব ভাইয়া তুমি তাড়াতাড়ি চলে এসো, তোমার ছাড়া আমাদের একটু ভালো লাগে না, তোমার গল্প খুব শুনতে ইচ্ছে করে। আচ্ছা ঠিক আছে, তোমরা কিন্তু বেশি দুষ্টুমি করবে না, ঠিক মতো পড়াশোনা করবে। আমি খুব জলদি চলে আসবো তোমাদের সামনে। সবশেষে বর্ষা একটা মুচকি আসতে আসতে আমার কাছে আসলো। বর্ষা আমার কাছে এসে চোখে চোখ রেখে বলল, শোন, কালকে কিন্তু অফিস যাবি না। অফিসে যাবা না মানে? তাহলে কোথায়? কালকে আমি ফোন করলে তুই নিচে চলে আসবি, তোকে বাড়ির সামনে থেকে পিক আপ করে নেব, তোকে নিয়ে একটি জায়গায় যাব। মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। সে নজর করা মিষ্টি একটা হাসি দিয়ে চলে গেল। সবাই চলে গেল, আমি একটু প্রশান্তির ঘুম দিলাম। এক ঘুম দিয়ে রাত পার হয়ে গেল। ফোনের আওয়াজে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। রিসিভ করতেই বর্ষার কণ্ঠ। কিরে, তুই এখনো ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে, 5 মিনিটের মধ্যে আমি তোর বাড়ির সামনে আসছি। বলেই ফোনটা কেটে দিল। ওর আসার কথা শুনে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে উঠে নিলাম। ঠিক 5 মিনিট পর ও বাড়ির সামনে আসলো, এসে একটা কল দিল। আমি নিচে চলে আসলাম। আমাকে গাড়িতে উঠে নিয়ে কোনো একটা অজানা জায়গায় নিয়ে যাচ্ছে। বর্ষাকে দেখে আমি আবার মুগ্ধ। আজকে আবার এক নতুন সাজে সেজে এসেছে। খুব মায়াবী লাগছে তাকে, সাথে হট লাগছে। এক অপরূপ সৌন্দর্য ওর ভিতরে, যা আপনাদের বলার ভারসাম্য আমার নেই। আমি যেন বারবার তার প্রেমে অসুস্থ হয়ে যাচ্ছি। পুরো গাড়িতে বর্ষা একটা কথা বললো না, আমিও কোনো কথা বলিনি। আধা ঘন্টা পর খুব সুন্দর একটি জায়গায় গাড়িটা থামলো। চারিদিকে সবুজে ঘেরা, পাখির ডাক, অনেক বড় একটা পুকুর। বর্ষা আমাকে নিয়ে কিছুক্ষণ হাঁটার পর একটি পুকুরের সামনে ঘাসের উপর বসলো। চারিদিকে খুব নিস্তব্ধ, নিঃশ্বাস ফেললেও যেন আওয়াজ হয়। এক থমথমে পরিবেশ। ঝলমলে সকালের সূর্যের প্রতিফলন পুকুরের পানিতে পড়েছে। চারিদিকটা ঝিমঝিম করছে নীরবতার আড়ালে। বর্ষা পুকুরের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। পুরো 5 মিনিট ধরে আমরা চুপ ছিলাম, কেউ কোনো কথা বলেনি। হঠাৎ বর্ষা আমার হাতে একটা কাগজ দিয়ে বলল, ওটা খুলতে। আমি জিজ্ঞেস করলাম, কি এটা? একটা চিঠি। কিসের চিঠি? খুলেই দেখ না। চিঠির কথাগুলো শুনে বুকের ভেতরটা কেমন যেন করে উঠলো। আস্তে আস্তে চিঠিটা খুললাম। চিঠিটা খুলতেই এবার আমি শুধু সারপ্রাইজ না, রীতিমতো শকড খেয়েছিলাম, যা কখনো কল্পনাও করিনি। কারণ চিঠিটা আমার নিজের হাতে লেখা। বর্ষাকে নিজের হাতে ভালোবাসার অনুভূতি জানানোর জন্য লিখেছিলাম। প্রায় 3.5 বছর আগে কথাটা চিঠিতে লেখা ছিল। আর যা লেখা ছিল তা হলো, হৃদয়টাকে তোমার জন্য খালি রেখেছি বর্ষা, কারণ তোমার জায়গা দিব বলে। এই হৃদয় তুমি ছাড়া অন্য কাউকে বসানো সম্ভবই নয়। বড্ড ভালোবাসি তোমায় বর্ষা, তোমায় ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। এই হৃদয় জুড়ে শুধু তুমি, তুমি রবে নীরবে চুপটু করে আমার এই জীবনে। শুধু এতটুকু লিখেছিলাম চিঠিতে, কিন্তু কে চিঠিটা দিয়েছে সেটা বুঝতে পারিনি, কারণ নিজের নাম তো লিখিনি তাই। কিন্তু এই চিঠি কোথায় পেলে তুমি? এটা তো ওকে আমি দেইনি, কারণ যখন চিঠিটা লিখে আমি বর্ষাকে দিতে যাব, তখন ওর বাড়ির সামনে একটা বন্ধুর কাছ থেকে শুনতে পাই বর্ষা আকাশ নামে একটা ছেলেকে ভালোবাসে এবং বর্ষার সাথে আকাশের নাকি বিয়ে ঠিক হয়ে গিয়েছে। সেদিন কথাটা শুনে চোখটা যেন আমার পানিতে ছলছল করছিল। না চাইতেই চোখ থেকে 2 ফোঁটা অশ্রু বের হয়ে আমার পায়ের উপর পড়লো।
ওর বাড়ির সামনে চিঠিটা ছুঁড়ে ফেলে চলে এসেছিলাম। সেদিন খুব কেঁদেছিলাম। এসব মনে মনে ভাবতেছি, হঠাৎই আমার চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে বর্ষা আমাকে বলল, কে চুপ করে আছিস কেন? কিছু বল। কি বলবো বুঝতে পারছি না। এরা তো দেখছি আপনাকে প্রেম নিবেদন করছে। 3.5 বছর আগে আমার বাড়ির সামনে এটা কুড়িয়ে পেয়েছিলাম। ও, তা কে দিয়েছিল? সেই মানুষটাকে 4 বছর ধরে খুঁজছি। পেয়েছেন তাকে? জানি না। জানি না মানে? বর্ষা কোনো কথা না বলে চুপ করে পুকুরের দিকে চেয়ে আছে। আমি তাকে বললাম, আচ্ছা, আপনার তো বিয়ে ঠিক হয়েছিল আকাশের সাথে, তাই না? তার রিলেশনটা করলেন না কেন? আকাশ কি আপনাকে ভালোবাসতো না? হয়তো বাসতো, আবার হয়তো না। মানে? হঠাৎ আমার মনে হলো হয়তো আকাশের থেকেও আরো অনেক বেশি ভালোবাসার মানুষ আমার জন্য এই পৃথিবীতে আছে, যে আমাকে অনেক ভালোবাসে। সে মানুষটাকে যে চিঠিটা লিখেছে? জানি না, বলতে পারবো না। আকাশের সাথে বিয়ে ভাঙার কারণটা ছিল কি? বিয়েটা তো পারিবারিক সূত্রে হতে যাচ্ছিল, তাই না? এবং আপনার সম্মতিতেই। আকাশ আমাকে কখনো ভালোবাসেনি। ওর ভালোবাসাটা ছিল দেখানো, জাস্ট টাইম পাস, সব অভিনয়। তবে ও এতটাই মুখোশ পরা ছিল যে অভিনয়টা আমি ধরতে পারিনি, ঠকে গেলাম ওর কাছে। তারপর বাবাকে বলে আমি নিজেই বিয়েটা ভেঙে দিলাম। কিভাবে বুঝলেন যে আকাশ আপনার সাথে অভিনয় করছিল, ভালোবাসেনি আপনাকে? আকাশ অন্য একটা মেয়েকে ভালোবাসতো। আমি আমার নিজের চোখে ওকে অন্য একটি মেয়ের সাথে ডেটিং করতে দেখেছিলাম। ও নিশ্চয়ই আঘাত পেয়েছিল, কষ্ট পেয়েছিল অনেক, তাই না? তা পেয়েছিলাম, তবে নিজেকে সামলে রেখেছিলাম। তারপর থেকে আমার শুরু হলো অপেক্ষার প্রহর গোনা। অপেক্ষার প্রহর কার জন্য? যে আমাকে সত্যিকারের ভালোবাসে তার জন্য। জানেন কি সে মানুষটাকে? হয়তো জানি, আবার হয়তো না। দুজনে সামনের পুকুরটাতে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, যেন অজানা কোনো নীরবতা আমাদেরকে গ্রাস করেছে। দিনের বেলাতে ওই জায়গাটা খুব নীরব, কারো আনাগোনা নেই। হঠাৎ বর্ষা পুকুরের দিকে তাকিয়ে থেকে প্রশ্ন করলো, আচ্ছা অপূর্ব, ভালোবাসা আসলে কি রে? বলতে পারবো না। একটা মানুষ আমাকে সত্যিকারের ভালোবাসে, তা বুঝবো কিভাবে আমি? যার ভালোবাসা যত গভীর, সে ভালোবাসার প্রকাশ ততটাই কম। সে আমাকে ভালোবাসে অথচ প্রকাশ করলো না, আমি বুঝবো কিভাবে সে আমাকে ভালোবাসে? শব্দ তো হয়, গভীর নদীর সে শব্দ করে বয়ে চলে, তার মানে এই নয় যে তার গভীরতা অনেক। যে নদীর বয়ে চলার শব্দ কম, তার গভীরতা ততই বেশি। তা ঠিক। আমাদের দুজনের মাঝে নিস্তব্ধতা, দুজনে চুপ করে সামনের দিকে চেয়ে আসি। হুট করে পাশ দিয়ে এক বাদামওয়ালা যাচ্ছিল। বর্ষাকে বললাম, বাদাম খাবেন? তুই খাওয়ালে খাবো, কেন খাবো না? বর্ষাকে বাদাম কিনে দিলাম, আমিও বাদাম কিনলাম। দুজনে চুপ ছিলাম। হঠাৎ আমি প্রশ্ন করলাম, আচ্ছা, যদি কখনো কোনোদিন ওই চিঠি লেখা মানুষটা আপনার সামনে এসে বলে ভালোবাসি, সেদিন আপনার উত্তরটা কি হবে? জানি না সেদিন আমার উত্তরটা কি হবে, তবে হ্যাঁ, সেদিন ওই চিঠি লেখা মানুষটাকে আমি একটা প্রশ্ন অবশ্যই করব। কি প্রশ্ন? সে সত্যিকার অর্থে আমাকে ভালোবাসে কিনা। হয়তো বাসে। তাছাড়া সেই চিঠি লেখা মানুষটা যে আজও আমার জন্য অপেক্ষা করে আছে, তারই বা নিশ্চয়তা আছে? সত্যিকারের অর্থে যারা ভালোবাসে, ভালোবাসতে জানে, তাদের অপেক্ষার প্রহর কোনোদিনই শেষ হয় না, আমৃত্যু থাকে। আজকাল এরকম ভালোবাসার মানুষ খুঁজে পাওয়া খুব দায়। মন দিয়ে খুঁজলে সেরকম ভালোবাসার মানুষকে খুঁজে পাওয়া অতটা কঠিন হবে না। তুই জানিস তোকে চিঠিটা কেন দেখালাম? কেন? কারণ আমি জানি এই চিঠিটা যে লিখেছে তার ভেতরের অনুভূতি, আবেগ, ভালোবাসার পরিমাণ কতটুকু তা তুই অনুভব করতে পারবি। তোর মধ্যে সে ক্ষমতা আছে। বল না রে, সেই মানুষটা সত্যিকারে আমাকে ভালোবাসে কিনা? চিঠি থেকে কারো ভালোবাসার পরিমাণ মাপা যায় নাকি? মাপা যায় না। ভালোবাসার পরিমাণ মাপতে হলে মনের মধ্যে ভালোবাসা থাকতে হয়, ভালোবাসতে জানতে হয়। তোর কি মনে হয় আমার মনটা কি পাথর? আমি কাউকে ভালোবাসতে জানি না? না না, আমি ঠিক তা বলিনি। ছোটবেলা থেকে আপনাকে যতটুকু দেখেছি, এতটুকু বুঝতে পেরেছি আপনার ভালোবাসা কোমল, পবিত্র। সে মানুষটির জীবন অনেক ধন্য হবে, সে অনেক ভাগ্যবান হবে যে আপনার ভালোবাসা পাবে।
আমাকে সান্ত্বনা দিচ্ছিস? তা দিতে যাবো কেন, সত্যি বলেছি। আচ্ছা সত্যি করে বলতো, তোর কোনো ভালোবাসার মানুষ আছে কিনা? বর্ষার মুখে কথাটা শুনে আমি অবাক হলাম। ওর দিকে তাকিয়ে বললাম, হঠাৎ এই কথা? আসলে কলেজ লাইফে এতগুলো মেয়ের প্রপোজাল পেয়েছি, একটাও অ্যাকসেপ্ট করলি না, সব রিফিউজ করে দিলি। নিশ্চয়ই এর প্রসঙ্গত কোনো কারণ আছে, আর না হয় তুই কাউকে পছন্দ করিস। এ প্রসঙ্গটা বাদ দেওয়া যায় না? তোর ব্যক্তিগত জীবন নিয়ে যখনই কোনো প্রশ্ন করতে চাই, তুই কথাটা অন্যদিকে ঘুরিয়ে দিস কেন? মানুষের জীবনে সব চাওয়া কি পূরণ হয়? কিছু চাওয়া সম্পূর্ণই থেকে যায়। তোর কোনো চাওয়াটা অসম্পূর্ণ রয়ে গেছে। তোর কোন চাওয়াটা অসম্পূর্ণ রয়ে গেছে অপূর্ব, আমাকে বলা যাবে কি? সময় আসুক, আপনাকে ঠিক বলবো একদিন। তার মানে সেই সময়টা তোর কোনো দিন আসবে না। কোন এক কথা মনে হলো? কারণ তুই তোর পার্সোনাল লাইফ নিয়ে খুব স্পর্শকাতর। কাউকে কখনো সহজে আন্দাজ করতে দিস না যে তোর জীবনে কি ঘটছে, কি ঘটতে চলেছে। আমি মাথা নিচু করে চুপ করে শুধু হাসছি। তারপর বর্ষা আবার আমাকে বলল, আচ্ছা দাদি তো খুব তড়িঘড়ি করে তোর বিয়ের জন্য মেয়ে দেখা শুরু করে দিয়েছে। দাদির পছন্দের মেয়েকে বিয়ে করবি নাকি নিজের পছন্দের? সেটা আমি জানি না, তবে এতটুকু জানি নানুর কাছে আমার পছন্দ অপছন্দের একটা দাম আছে। আমার কথা ছাড়ুন, যদি ওই চিঠি লেখা মানুষটি কোনোদিন না আসে তাহলে কি করবেন? জানি না। মামার পছন্দের ছেলেকে বিয়ে করবেন? তাও জানি না। আকাশকে খুব ভালোবাসতেন তাই না? অনেক, কিন্তু এখনো আমার কাছে মৃত। বল। শোন একটা কথা বলি, তুই মানুষের মন পড়তে পারিস? কেন? শুনেছি যারা মানুষের মন পড়তে পারে তারা নাকি অন্যের জীবনের ভালোবাসা, অনুভূতি, কষ্টগুলো অনুভব করতে পারে। তুই তো খুব ভালো সাহিত্য পারিস। ভালোবাসার মানেটা তুই আমার থেকে ভালো জানিস। ভালোবাসা মানে কি একটু বল না রে। এক স্বর্গীয় অনুভূতি যা মানুষের হৃদয় প্রশান্তি এনে দেয়, অফুরন্ত সুখের সন্ধান এনে দেয়, সুন্দরভাবে বাঁচতে শেখায়, হৃদয়কে পবিত্র করে। ভালোবাসার মানুষটির জন্য সারাক্ষণ চিন্তিত থাকা, তার কষ্টে কষ্ট পাওয়া, তার হাসি দেখে পৃথিবীর সকল সুখ ভুলে যাওয়া, সুখ দুঃখে তার পাশে থাকা, তাকে অসম্ভবভাবে ভালোবাসা, এটা আমার কাছে ভালোবাসার মানে মনে হয়, আর কিছুই না। খুব ভালো বলতে পারিস তো। ওর কথা শুনে আমি একটু হাসলাম। এভাবেই প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথার মধ্য দিয়ে দুপুরটা গড়িয়ে গেল। সারাক্ষণ ওর সাথে ঘুরে বিকেল বেলায় বাড়ি ফিরলাম। অফিসে কিছু কাজ ছিল, তা শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা অফিসে চলে গেলাম। আজকে একটু তাড়াতাড়ি অফিসে চলে আসলাম। বর্ষা স্টিল অফিসে আসেনি। এসে চেয়ারে বসে অফিসের কাজ করতে শুরু করলাম। হঠাৎ আমার সহকর্মী মিস ফাইজা এসে আমাকে বলল, হ্যালো মিস্টার অপূর্ব। হ্যালো মিস ফাইজা, কেমন আছেন? অনেক ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আপনাকে একটু অন্যরকম লাগছে মনে হয়। যেমন? এই যেমন মনে হয় কাউকে ইমপ্রেস করার চেষ্টা করছেন। হঠাৎ এই কথা? আজকে খুব হ্যান্ডসাম লাগছে আপনাকে, শার্টটা নাইস। কে গিফট করলো? মিস ফাইজা খুব একটা মিথ্যা বলেনি। আজকে বর্ষার গিফট করা ব্ল্যাক শার্টটা পরে এসেছি। হয়তো নিজের অজান্তে ওকে ইমপ্রেস করার চেষ্টা করেছি। তারপর আমি মিস ফাইজাকে বললাম, আরে না না, ওরকম কিছু না। সবই বুঝি মিস্টার, কার প্রেমে পড়েছেন? আমি মিস ফাইজার কথা হেসে উড়িয়ে দিলাম। অবশ্য প্রেমে তো আমি পড়েছি, একমাত্র বর্ষার প্রেমে। হঠাৎ বর্ষা অফিস রুমে এসেও গেল। এসে দেখলো যে আমি মিস ফাইজা গল্পগুজব আর হাসি ঠাট্টায় ব্যস্ত। বর্ষা মনে হয় খুব ভালোভাবে নেয়নি ব্যাপারটা। এসে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিল। বর্ষা এসে মিস ফাইজার পেছনে দাঁড়ালো। মিস ফাইজা ঠিক দেখতে পাইনি বর্ষাকে। আমি চোখ খুলে ইশারা করিয়ে দিয়ে মিস ফাইজাকে পেছনে তাকাতে বর্ষাকে দেখে হঠাৎ ভয় পেয়ে গেল। ভয় পেয়ে কাঁপা কাঁপা গলায় বর্ষাকে বলল, ও ম্যাডাম, গুড মর্নিং। গুড মর্নিং না ব্যাড মর্নিং সেটা তো আপনি বলবেন মিস ফাইজা। জি ম্যাম, কিছু বুঝতে পারলাম না। আপনার চেয়ারটা কোথায় শুনি? জি ম্যাম, ওইখানে। ওইখান থেকে এখানে এসে আপনি কি করছেন? জি ম্যাম, মিস্টার অপূর্বের সাথে একটু কথা বলছিলাম। মিস ফাইজা, মাস শেষে আপনাকে যে স্যালারি দেওয়া হবে সেটা মিস্টার অপূর্বর সাথে গল্পগুজব করার জন্য নয়। আর তাছাড়া এটা গল্পগুজব করার জায়গা নয়, এটা কাজ করার জায়গা। অফিসে ঢুকেই মিস্টার অপূর্বর সাথে কিসের এত কথা শুনি? না
আমি আসলে এমনি, তেমন কোনো ইম্পর্টেন্ট কথা নয়। সো ইম্পর্টেন্ট কথা ছাড়া অযথা কথা বলা বাচালের স্বভাব। আই হোপ আপনি সেই স্বভাবের নন। সো নেক্সট টাইম যেন এরকম কিছু না দেখি। নতুন জয়েন করেছেন তাই এর চেয়ে বেশি কিছু বললাম না। যান নিজের চেয়ারে গিয়ে কাজ করুন। আমি মনে মনে ভাবছি মিস ফাইজাকে এর চেয়ে আরো বেশি কিছু বলার ছিল নাকি। বাপরে, বস হিসেবে বসা রাগী লোকটা যে কতটা ভয়ঙ্কর তা আজ না দেখলে বুঝতে পারতাম না। মিস ফাইজা নিজের চেয়ারে গিয়ে বসলো আর বর্ষা দুটো চোখ বড় বড় করে একটা রাগী লোক নিয়ে আমার দিকে তাকাতে তাকাতে নিজের রুমে চলে গেল। ও চলে যাওয়ার পর আমরা সবাই নিজ নিজ চেয়ারে বসে যার যার কাজ করতে লাগলাম। আমি একটু দাঁড়িয়ে মিস ফাইজার দিকে তাকালাম। মেয়েটার চেহারা একদম মলিন হয়ে গেছে, আর একটু হলেই কেঁদেই দিত। কি দরকার ছিল এভাবে বকা দেওয়ার? আজ কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। মেজাজ দেখি গরম হয়ে গেছে। আফসার ভাইয়ের চেয়ারটা আমার কাছে নেই। আফসার ভাই আমাকে বলল, অপূর্ব ভাই কিছু বুঝলেন? মানে? আপনি এমন ভাব করছেন যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। সত্যি আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন। আরে ভাই, পরশু মিস ফাইজা আমার সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন, ঠিক তখনই ম্যাম চলে এসেছিলেন। কই সেদিন তো মিস ফাইজাকে ম্যাডাম কিছু বলেননি, কিন্তু আজ আপনার সাথে কথা বলতে ম্যাডাম কিভাবে রেগে গেলেন দেখলেন তো। আপনি আসলে কি বোঝাতে চাইছেন আফসার ভাই? আরে ভাই, আমার তো মনে হয় ম্যাডাম আপনার প্রেমে পড়ে গেছে। আরে ধুর, কি যে বলেন আপনি। অফিসের বস কখনো কর্মচারীর সাথে প্রেম করে নাকি? সাথে সাথে সাহিত্য শুরু করে দিলেন আফসার ভাই। এই হৃদয়কে ভেবো না তুমি দুর্বল হে প্রিয়তমা। তোমার ভালোবাসা পাওয়ার জন্য তোমার চরণের দাস হয়ে থাকবো, বাধা নেই আমার। ভালোবাসা না মানে ধরি না মানে গরিব, ভালোবাসা না মানে বৈষম্য। মনের মিল থাকলে ভালোবাসা ধরা দিবে এই হৃদয়ের কাঁচায়। তুমি রাজার মেয়ে হলেও আমি প্রজা হয়ে তোমাকে ভালোবাসবো, কারণ তোমার মনে আমার মন মিশে গেছে, তাই কোনো না কোনো বৈষম্য ভেদ বিচার ভুলে যাও হে প্রিয়তমা। ভালোবাসা হৃদয় থেকে আসে, তাই তো ভালোবাসি তোমায়। কিছু বুঝলেন? বুঝলাম যে আপনি খুব ভালো সাহিত্য করতে জানেন। আমি কি বোঝাতে চাইলাম আর আপনি কি বুঝলেন? সত্যি আপনার দ্বারা কিছু সম্ভব হবে না। আফসার ভাই কথাটা বলে নিজের কাজ করতে লাগলো। আমি ওনার কথায় হাসতে হাসতে নিজের কাজ করছি। হঠাৎ পিয়ন এসে আমাকে বললো ম্যাডাম নাকি আমাকে ডাকছে। চেয়ার থেকে উঠতে আফসার ভাই বলল, এই যে অপূর্ব ভাই, ম্যাডাম কিন্তু আপনাকে ডাকছে না। মানে পিয়ন তো বলে গেল ম্যাডাম ডাকছে। আরে ভাই, আপনি কি কে দিতে পারেন নাকি? ম্যাডাম তো আমাদের জন্য, আপনার জন্য এই মুহূর্তে লাল মরিচ খুব ঝাল, ভিতরে যান, গেলেই বুঝতে পারবেন। আজ আপনার একদিন, ম্যাডামের একদিন। কি যে বলেন আপনি আফসার ভাই। ওনার কথাটা হেসে উড়িয়ে দিয়ে আমি বর্ষার রুমে গেলাম। রুমের দরজার সামনে দাঁড়িয়ে বললাম, ম্যাম আসতে পারি? জি আসুন। আমি দাঁড়িয়ে আছি ওর সামনে। বর্ষা নিচের দিকে তাকিয়ে আমাকে প্রশ্ন করলো, সকালে খেয়েছিস কিছু? জি খেয়েছি। তা মিস ফাইজা তোকে কি বলছিল? তেমন কিছু না, এই হাই হ্যালো কেমন আছেন এই সব কিছু। হঠাৎ বর্ষা মাথা উঠে আমাকে বলল, শুধু কি হাই হ্যালো? এত হেসে হেসে কেউ হাই হ্যালো বলে? আমি কিছু বুঝি না তাই না? আর কেমন আছিস সেটা দেখতে পাচ্ছিস না? ওনার চোখে কি চশমা পরা নাকি? শোন, তোকে একটা কথা সাফ সাফ বলে দিচ্ছি, ওই মেয়েটার থেকে 10 হাত দূরে থাকবি। মেয়েটার হাব ভাব আমার বেশি সুবিধা লাগে না। কি বলছেন ম্যাম? মেয়েটা তো ভালোই। কি বললি তুই? 2 দিন হয়নি পরিচয় হয়েছে, এর মধ্যে মেয়েটা তোর কাছে ভালো হয়ে গেল? এই অফিসে আমি 6 মাস যাবত কাজ করছি। কে কি রকম সব আমার জানা আছে বুঝলি, কিন্তু মিস ফাইজা তো মাত্র 2 দিন হলো জয়েন করেছে। তাতে কি, ওকেও আমার চেনা হয়ে গেছে। ওকে যেটা বলেছিস সেটা করবি, ওর কাছ থেকে দূরে থাকবি, বোঝা গেছে আমার কথা? মাথা নাড়িয়ে বললাম, জি ম্যাম বুঝতে পেরেছি। বুঝতে পারলেই ভালো। এবার বসতে পারিস। এতক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখে এখন বসতে। এখন ভাবতে লাগলাম আফসারের কথাটা কি ঠিক? বর্ষা কি ঠিক আসলে আমার প্রেমে পড়েছে? ও কি আমাকে ভালোবাসে যেমনটা আমি ওকে ভালোবাসি? এসব কথা ভাবতে ভাবতে নিজে নিজে হাসছি। আমার হাসি দেখে বর্ষা আমাকে বলল, কিরে তুই হাসছিস কেন? না এমনি। এমনি কেউ হাসে নাকি কারো কথা মনে পড়ে এত হাসি আসছে শুনি? না কারো না, এমনিতেই। বাই দ্য ওয়ে, শার্টটা তোকে দারুণ মানিয়েছে, লুকিং ভেরি নাইস। থ্যাঙ্কস। মিস ফাইজা ও এই কথা বলেছিলেন। কি বললি তুই? না আসলে তোকে না বলেছি ফাইজার কথা মাথায় রাখবি না?
জি ম্যাম, সরি, ভুলে গিয়েছিলাম। মাথায় যেন থাক। হুম। আচ্ছা শোন, প্রতি বছর অফিস ম্যানেজমেন্ট কমিটি একটা ট্যুরের আয়োজন করে, এই বছরও করেছে। যাক ভালো, কিন্তু ট্যুরটা কোথায় হবে? সুন্দরবন। একটু পরে অফিসে অ্যানাউন্স করা হবে, তাই তোকে আগে বলে দিলাম। ম্যাম, আর কোনো কথা না থাকলে এবার আমি যেতে চাই, অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে, যা। আর শোন, ওই ফাইজার সাথে যেন বেশি মেলামেশা করতে না দেখি। জি ম্যাম। তানহার রুম থেকে বেরিয়ে নিজের চেয়ারে বসতেই আফসার ভাই আবার শুরু করে দিলেন। কি অপূর্ব ভাই, কেমন খেলেন লাল মরিচ? মানে? বলছিলাম না খুব ঝাল, কেমন লাগলো? আফসার ভাই, আপনি সবসময় একটু বেশি বলেন। আরে মিয়া, সব বুঝি, বয়সটা তো আর কম হয় নাই। একটা বিষয় তবে পরিষ্কার, আমাদের ম্যাডামের গলায় তাহলে আপনার মাটা ঝুলছে। আমি ওদের কথা হেসে উড়িয়ে দিয়ে নিজের কাজ করতে লাগলাম। হঠাৎ আমাদের অফিসের এক সিনিয়র বস ইয়াকুব সাহেব অফিসের সেই ট্যুরটার কথা সবাইকে অ্যানাউন্স করে দিল। তারপর আমার দিকে এসে আমাকে বলেন, মিস্টার অপূর্ব। জি স্যার, বলুন। এই অফিসের বস আপনার কোনো আত্মীয় হয় নাকি? স্যার, বুঝলাম না। নতুন জয়েন করেছেন, একদিন অফিস করে 2 দিনের মাথায় অফিস ফাঁকি। এমনকি অফিসে যে আসবেন না সেটা কাউকে জানানোর প্রয়োজন বোধ করলেন না। কোথায় ছিলেন কালকে? কি না মানে স্যার, আসলে বলেন, নো প্রবলেম, আমার কান খোলাই আছে, এখনো বয়রা হয়ে যায়নি। কোথায় ছিলেন কালকে? আমি কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে আছি। কিভাবে যে বলি আমি কালকে থানার সাথে ছিলাম। আমার চুপ থাকা দেখে আবার আমাকে বলল, কি হলো বলুন, চুপ করে আছেন কেন? হঠাৎ পেছন থেকে বর্ষা বলল, মিস্টার ইয়াকুব, কি হয়েছে? কেন আপনি অপূর্বকে বকছেন? কোনো সমস্যা? মিস্টার ইয়াকুব খুব নরম সুরে বললেন, না আসলে ম্যাম, কালকে আপনি ছিলেন না তো অফিসে, সেই সাথে মিস্টার অপূর্ব অফিসে আসেনি। তাকে এটাই জিজ্ঞাসা করেছিলাম যে কেন তিনি আসেননি। বর্ষা সবার সামনে মিস্টার ইয়াকুবকে বলল, জিজ্ঞেস করার কিছু নেই, কালকে মিস্টার অপূর্ব আমার সাথে ছিল। ও ম্যাম, সরি, আসলে আমি জানতাম না। ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। বর্ষার মুখে কথাটা সবাই শুনে এমন মিলে আমার দিকে তাকালো যেন অন্য গ্রহের কোনো প্রাণী দেখছে। আমি তো লজ্জায় শেষ। কি দরকার ছিল সবার সামনে কথাটা বলার? কথাটা বলে বর্ষা চলে গেল, আর আমি নিজের চেয়ারে বসে পড়লাম। ওদিকে আফসার ভাই সুযোগ পেয়ে গেল আমাকে আরো কিছু কথা শোনানোর। আফসার ভাই আমাকে বলল, অপূর্ব ভাই, তাহলে তলে তলে এতদূর চলে গেছেন, আর মুখে বলেন কর্মচারীর সাথে প্রেম হয় নাকি? আমি শুধু হাসছি আর নিজের কাজ করছি। কি বলবো, বলা তো আর কিছুই রইল না। সবাই তো এখন এটাই ভাবছে যে বর্ষার সাথে আমার সম্পর্ক আছে। যাই হোক, অফিস শেষ করে সোজা বাড়ি চলে এলাম। আজ খুব টায়ার্ড লাগছে, প্রথম দিনের মতো এত কাজ করেছি। দরজাটা খুলতে দেখলাম ফ্লোরে একটা কাগজ পড়ে আছে। কাগজটা উঠে দেখি একটা চিঠি। চিঠিটা খুলতে কিছু লেখা দেখতে পেলাম। চিঠিতে লেখা ছিল, জীবন মরণ প্রশ্ন, প্লিজ নিচে দেওয়া ঠিকানা চলে আসুন। আমি এখনো বুঝে উঠতে পারছিলাম না যে কি করব। কে লিখলো চিঠিটা? আমি পরে ভাবলাম যে এত কিছু বুঝে কাজ নেই, যেহেতু জীবন মরণের প্রশ্ন লিখেছে তাহলে নিশ্চয় মারাত্মক কিছু। তাই বেশি দেরি না করে সোজা নিচের দেওয়া ঠিকানা চলে গেলাম। কিন্তু সেখানে গিয়ে দেখি একটি কাজী অফিস। যাই হোক, বেশি কিছু না ভেবে সোজা কাজী অফিসের ভিতরে ঢুকলাম। কিন্তু ভিতরে গিয়ে যা দেখলাম তা একদম অপ্রত্যাশিত ছিল। কাজী অফিসের ভিতরে ফিজা বসে আছে, কিন্তু ও এখানে কি করছে? আর কাজী অফিসে বা ওর কি কাজ? তাহলে কি ফিজা আমাকে চিঠিটা লিখেছিল? আর যদি লিখেই থাকে তাহলে জীবনমরণ প্রশ্নটা কেন লিখেছে? উফ, আমি আর কিছুই ভাবতে পারছি না। একটু এগোতে ফিজা আমাকে দেখে দাঁড়িয়ে গেল। আমি ফিজার কাছে গিয়ে প্রশ্ন করলাম, ফিজা, তুমি কাজী অফিসে কি করছো? এরকম একটা জায়গায় কেন এলে তুমি? আরে চিঠিটা কি তুমি আমাকে লিখেছিলে? জি, আমি আপনাকে লিখেছিলাম। ফিজা, প্লিজ বলো আমাকে, আসলে এখানে হচ্ছেটা কি? তুমি কাজী অফিসে কেন এলে? কি ঘটেছে কি এখানে? আর আমাকে চিঠি লেখার মানে কি? কেন লিখেছো চিঠি আমাকে? আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার ছিল, তাই চিঠির মাধ্যমে আপনাকে জানিয়েছি এখানে আসতে। গুরুত্বপূর্ণ কথা? জি, খুব ইম্পর্টেন্ট। ফিজার মুখে এই কথা শুনে বুকের ভেতর কেমন যেন ধুকধুক করতে লাগলো। এই মেয়েটার মতিগতি একদম ভালো লাগছে না আমার। সারা শরীর আমার কাঁপছে। গুরুত্বপূর্ণ কথা তো বাড়িতেও বলতে পারতো, কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য কাজী অফিসে ডেকে এনেছে কেন?
আমার তো এই মুহূর্তে মনে হচ্ছে এই মেয়ে না জানে আমাকে বিয়ের প্রস্তাব করে বসে, তাহলে আমি শেষ। অসম্ভব, এটা তো হতেই পারে না। বর্ষাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসা আমার পক্ষে অসম্ভব। ফিজা ঠিক কি করতে চাইছে এখনো সেটা আমার কাছে অস্পষ্ট। যাই হোক, সব কুচিন্তা ভাবনাকে এক সাইডে রেখে সাহস করে ফিজাকে প্রশ্ন করলাম, কি গুরুত্বপূর্ণ কথা বলো? আর গুরুত্বপূর্ণ কথা তো বাড়িতেও বলতে পারতে, কাজী অফিসে ডেকে আনার মানে কি? সব বলবো, আমার সাথে একটু আসবেন প্লিজ। কোথায়? এই তো এখানেই, প্লিজ আসুন। আমি ফিজার সাথে যেতে লাগলাম। আমার হার্টবিট যেন 100 গুণ বেড়ে গেছে। মেয়েটা যে কি করতে চাইছে কিছুই বুঝতে পারছি না। আমার তো রীতিমতো ভয় লাগছে। ফিজা আমাকে কাজী অফিসের পাশের রুমে নিয়ে গেল। ওইখানে যেতেই একটি ছেলে আমাকে সালাম দিল। আমার থেকে বয়স 4 বছরের মতো কম হবে। আমি সালামের জবাব দিলাম। ফিজার দিকে তাকিয়ে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালাম। ওর নাম রায়হান, আমার বয়ফ্রেন্ড। ওর কথা শুনে আমার মাথা থেকে যেন সব টেনশন এক নিমিষে শূন্য উড়ে গেল। অবশ্য কিছুক্ষণ আগ পর্যন্ত ফিজা যা আচরণ করছিল আমার সাথে, আমি তো ভেবেছিলাম ও আমাকে বিয়ে করে বসবে। অবশ্য পরিস্থিতি যা দেখছি, একজন সুস্থ মানুষ এর থেকে বেশি আর কি ভাবতে পারে। তারপর আমি ফিজাকে বললাম, বুঝলাম ও তোমার বয়ফ্রেন্ড, কিন্তু এসব আমাকে বলছে কেন? আর কাজে অফিসে আমাকে কেন ডেকে এনেছো? ফিজা আমাকে কিছু বলবে এখানে হচ্ছে এটা কি? আমার কাছে অন্য কোনো রাস্তা খোলা ছিল না, আর আমার বিশ্বাস আমার বাবা আমার সুখের জন্য আমাদের সম্পর্কটা মেনে নেবেন। কিন্তু ওই বিয়ের পরবর্তী পরিণত সম্পর্ক ভেবে দেখেছো একবার? আমি সব প্রতিকূল পরিবেশের মুখোমুখি হতে প্রস্তুত। আমি রায়হানকে ছাড়া বাঁচবো না, রায়হানও আমাকে ছাড়া বাঁচবে না। বাধ্য হয়ে আমাদের এই রাস্তা বেছে নিতে হয়েছে। প্লিজ আমাদেরকে একটু হেল্প করুন। রায়হান আমার হাত ধরে বলল, প্লিজ ভাই, আমাদের ফিরিয়ে দিবেন না। আমি ফিজাকে ছাড়া বাঁচবো না। আমি প্রচন্ড ভালোবাসি ফিজাকে, কিন্তু আমার তো মনে হয় না তোমার বাবা এই বিয়ে মেনে নেবে। সে আমি দেখে নেব। আমি যেভাবে পারি বাবাকে বোঝাবো। প্রয়োজন হলে ফিজাকে নিয়ে বাড়ি ছাড়বো, তারপরও আমি ফিজাকে ছাড়তে পারবো না। আপনি প্লিজ আমাদের একটু সাহায্য করুন। অপূর্ব ভাই বলল, সাহায্য তো করব, ঠিক আছে, কিন্তু শেষে না যেন জেলের ভাত খেতে হয়। আচ্ছা ঠিক আছে, তোমাদের ভালোবাসার প্রতি সম্মান ও শ্রদ্ধা আছে বিদায় তোমাদের বিয়েতে আমি সাক্ষী হিসেবে উপস্থিত থাকবো। আমার কথায় রায়হান ও ফিজার মুখে হাসি ফুটলো। কিছুক্ষণ পর রায়হানের কিছু বন্ধু বান্ধব আসলো। কাজী সাহেবকেও বাসা থেকে ধরে নিয়ে আসলো। কাজী সাহেব আসতে চায়নি, কারণ ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 1টা বাজে। আপনারাই বলেন এত রাতে কে বা আসতে চাইবে? যাই হোক, সবাই উপস্থিত। বরকনের সাক্ষী, কাজী সাহেব সবাই এসে গিয়েছে। ফিজার আর রায়হানের স্বাক্ষর নেওয়া হলো। সাক্ষী হিসেবে রায়হানের কিছু বন্ধু বান্ধব স্বাক্ষর দিল। মেয়ের পক্ষে আমি আর রায়হান এক বন্ধু স্বাক্ষর দিলাম। এরপর দুজনে মালা বদল হলো। দুজন দুজনকে মালা পরিয়ে দিল। পরিশেষে নব দম্পতির দাম্পত্য সুখী জীবনের জন্য দোয়া করা হলো। খুব আনন্দময় পরিবেশে বিয়েটা সম্পন্ন হলো। ফিজা আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনাকে আমার জন্য অনেক কষ্ট পোহাতে হলো, এর জন্য আই এম রিয়েলি সরি। আরে না না, কি বলছো তুমি? তোমার বাকি জীবনটা যেন সুখে কাটে। তুমি তোমার ভালোবাসার মানুষের সাথে থাকতে পারো সারাটা জীবন। তার জন্য এতটুকু কষ্ট তো করতেই পারি। অ্যাট লিস্ট ম্যাটার ইজ লাভ বলে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ অপূর্ব ভাই। আপনি যদি আজকে স্বাক্ষরটা না দিতেন তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যেত। থ্যাংক ইউ ভেরি মাচ। আরে বাদ দাও তো এসব কথা। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশন ফর ইউর নিউ ম্যারিড লাইফ। থ্যাংক ইউ অপূর্ব ভাই। মোস্ট ওয়েলকাম। আচ্ছা এবার বলো তোমাদের নেক্সট প্ল্যান কি? হঠাৎ করে রায়হানের একটা বন্ধু 2টা টিকিট নিয়ে আসলো। রায়হান আমার হাতে সেই টিকিটগুলো দিয়ে বলল, এই হচ্ছে আমাদের নেক্সট প্ল্যান। টিকিটগুলো আমি হাতে নিয়ে দেখি কলকাতা যাওয়ার 2টি টিকিট। তারপর আমি তাদেরকে বললাম, তার মানে তোমরা এখান থেকে কলকাতা যাচ্ছ? জি, কলকাতা থেকে সোজা জলপাইগুড়ি। ওইখানে আমাদের 2-3 মাস থেকে যেতে হবে। তারপর এখানকার পরিস্থিতি স্বাভাবিক হলে পরে না হয় আসা যাবে। তার মানে মাস্টার প্ল্যানটা আগে থেকে করে রেখেছো? ভালোবেসে আরো কত কিছু করতে হবে অপূর্ব ভাই। আপনি যদি কাউকে ভালোবাসে থাকেন সেদিন বুঝতে পারবেন যে ভালোবাসার মানুষের জন্য সারা পৃথিবীর সঙ্গেও যুদ্ধ করা যায়। ঠিক বলেছো, ভালোবাসা মানুষকে বদলে দেয় কঠোর ভাবে। প্রেম অনেক প্রশান্তির হয়, আবার অনেক যন্ত্রণারও হয়ে থাকে। তার মানে আপনি কাউকে ভালোবাসেন? বাসি, তবে আমার ভালোবাসাটা একতরফা। চিন্তা করবেন না, আপনার মতো একজন মানুষকে কেউই হারাতে চাইবে না।
বরং আপন করে নিতে চাইবে। তোমার হঠাৎ এই কথা মনে হলো কেন? আমার মধ্যে এমন কি আছে যে কেউ আমাকে আপন করে নিতে চাইবে? একটা ভালো মন আছে অপূর্ব ভাই, যে মন ভালোবাসার আসল কথাটা বোঝে। এভাবে কিছুক্ষণ কাজী অফিসের ভিতরে ফিজা এবং রায়হানের সাথে গল্প করলাম। অবশেষে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে কাজী অফিস থেকে আমরা সবাই একসাথে বের হলাম। কিন্তু রাস্তায় বের হতে না হতেই আমাদের সামনে পুলিশের কয়েকটি গাড়ি এসে দাঁড়ালো। কি সব বলছেন আপনি? আপনার ছেলে কি ছোট বাবু নাকি? ফিটার খায়, কিছু বোঝে না যে আপনার ছেলেকে জোর করে বাধ্য করে বিয়ে করতে হবে? এই বিয়ে রাজীবের সম্মতিতেই হয়েছে। ওরা দুজন দুজনকে ভালোবাসে বিদায় বিয়ে হয়েছে। তুমি চুপ করো। তোমার কত বড় সাহস, তুমি আমার সামনে দাঁড়িয়ে কথা বলছো? তুমি জানো আমি কি? দেখুন, আমার এত কিছু জেনে কোনো লাভ নেই। আমি শুধু এতটুকু জানি যে ওরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছে এবং আপনি অন্যায় করছেন, ওদের আলাদা করার চেষ্টা করছেন। অফিসার, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছেন নাকি? ওদের অ্যারেস্ট করুন। গাড়িতে উঠবো মানে? কোথায় যাব আমরা? দেখুন, আপনি আইনের লোক হয়ে বেআইনি কাজ করছেন। আপনি আমাদের ধরে নিয়ে যাচ্ছেন কোন অপরাধে? তারপর এক প্রকার জোর করেই আমাদের সবাইকে গাড়িতে উঠানো হলো। ফিজা তো প্রায় কান্না করে দিয়েছিল, কিন্তু রায়হান ফিজার হাতটা এত শক্ত করে ধরেছিল যে ফিজা সে সময় নিজেকে সামলে নিয়েছিল। তারপর আমাদেরকে থানায় নিয়ে আসা হলো। রাস্তায় যেতে যেতে ভাবছিলাম, বর্ষা যদি জানতে পারে আমি জেলে, তখন বর্ষার রিয়াকশনটা কি হবে? ও কি আসবে আমাকে জেল থেকে ছাড়িয়ে নিতে? যাই হোক, রায়হান, ফিজা, রায়হানের বন্ধুরা এবং আমি সহ সবাই থানায় ভিতরে ঢুকলাম। তবে থানায় ঢুকে আমি যে চমক পেলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ থানার ভিতরে বর্ষা বসে আছে। এই মেয়ে এখানে কি করছে? কিভাবে জানলো যে আমাকে থানায় নিয়ে আসা হলো? দিনে দিনে মেয়েটা আমার কাছে আরো রহস্যময় হয়ে উঠছে। বুঝতেই পারছি না এখানে হচ্ছেটা কি। বর্ষা আমাকে দেখে দাঁড়িয়ে গেল। আমি তো পুরাই থমকে গেলাম বর্ষাকে এখানে দেখে। আমি ওর কাছে গিয়ে খুব কৌতূহল সহকারে প্রশ্ন করলাম, আপনি এখানে কেন? আমার কি এখানে আসা মানা নাকি? দেখুন, সবসময় মজা করবেন না, আর এখন মজা করার সময় না, ওকে? ওলে বাবা লে, স্যারের রাগও আছে দেখছি। কি করছেন কি পাবলিক প্লেসে? আর আপনি থানায় কি করছেন এত রাতে? রাত 2টা বাজে। এই সময় আপনি এখানে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে প্লিজ একটু খুলে বলবেন কি হচ্ছে এখানে? তুই এখানে কি করছিস আগে সেটা বল। আমাকে পুলিশ ধরে এনেছে এখানে। কেন? ইফটিজিং করেছিলি কাউকে? কি বলছেন এসব আপনি? আপনার মাথা ঠিক আছে? ইফটিজিং করব আমি? কোন মেয়ের সাথে কথা বলতে কলেজায় পানি থাকে না। আর আপনি? তাহলে এত রাতে পুলিশ স্টেশনে ধরে আনলো কেন তোকে? সে এক লম্বা কাহিনী। কি কাহিনী আমাকে বল। তারপর আমি বর্ষাকে আস্তে আস্তে সব ঘটনা খুলে বললাম। বর্ষা আমাকে বলল, বুঝলাম। তার মানে দিল দরদের স্বভাব তোর এখনো যায়নি। মানে? তোর মনে আছে কলেজ লাইফে একবার এমন করেছিলি? ফুফুকে না জানিয়ে তোর বন্ধু আর তার প্রেমিকার সম্পর্কে তাদের ফ্যামিলি মেনে নেয়নি বলে তোরা পালিয়ে গিয়ে ওদের বিয়ে দিয়েছিলি। ঠিক এইরকম ঘটেছিল। তোদেরকে পুলিশ ধরে থানায় নিয়ে গিয়েছিল। কাউকে কিচ্ছু বলতে পারিস নাই। বাধ্য হয়ে ফোন করে আমাকে থানায় ডেকে আনলি। আমি তোকে অভিভাবক হিসেবে ছাড়িয়ে নিলাম, মনে নেই? সে অনেক পুরনো কথা। তার একটা আলাদা কারণ ছিল। বন্ধুত্বের খাতির করেছিলাম কাজটা। আর এই ঘটনার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। যে লাউ সেই কদু। আপনার ফালতু কথা বাদ দিবেন একটু। আগে এটা বলেন, এত রাতে আপনি থানায় কি করে এলেন? আর কে আপনাকে বলেছে যে আমাকে থানায় নিয়ে আসা হলো? আমি তো আপনাকে ফোন করিনি। তুই করিসনি, কিন্তু অন্য একজন আমাকে ঠিক ফোন করে জানিয়ে দিয়েছে যে তোকে থানায় নিয়ে আসা হচ্ছে। কে বলেন তো? না, বলা যাবে না। বলুন না প্লিজ। বললাম তো বলা যাবে না। আশ্চর্য, বললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি? প্লিজ বলুন, কে বলেছে ফোন করে আপনাকে? বলবো? হ্যাঁ বলুন। সত্যি বলবো? শক হবে না তো? আরে বাবা, হ্যাঁ বলুন। আর আশ্চর্য তো, শক হওয়ার কে আছে? পুলিশ অফিসার আমাকে ফোন করে জানিয়েছে যে তোকে থানায় নিয়ে আসা হচ্ছে। কে জানিয়েছে? পুলিশ অফিসার। পুলিশ অফিসার? সে কিভাবে আমাকে জেনে? আপনাকে এবার কিভাবে চিনে? তো আমি তো কোনোদিন দেখিনি তাকে, বা উনি তো আমাকে কোনোদিন দেখেনি। তাহলে সে আমাকে কিভাবে চিনলো? সে তো তোকে হারে হারে চেনে। তো সব গোপন কথার খবরও সে জানে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি পিছনে তাকিয়ে দেখি অফিসারের চেহারাটা খুব ভালো করে দেখলাম।
একটু চেনা চেনা লাগছে, তবে পুরোটা চিনতে পারছি না। হঠাৎ করে বর্ষা আমার সব বিভ্রান্তি উড়িয়ে দিয়ে বলল, আরে ও কি চিনতে পারলি না? ও জাহিদ, তোর ক্লাস ফ্রেন্ড। ওই আমাকে ফোন করে বলেছে। আমি অবাক হয়ে জাহিদের দিকে তাকিয়ে আছি। জাহিদ আমাকে বলল, কিরে এখনো চিনতে পারিস না? ওর বুকে একটা ঘুষি মেরে বললাম। এই হারামি, দেখা হওয়ার পর তুই নিজের পরিচয় তো আমাকে দিলি না, উল্টো আমাকে থানায় ধরে এনেছিস। এই তোর বন্ধুত্ব? আরে দোস্ত, আমার বন্ধুত্বের পরিমাণটা সাগরের চেয়েও বিশাল। এবার বল, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? তোর আমূল পরিবর্তন, এত বড় পুলিশ অফিসার হয়ে গেছিস কবে? এই হয়ে গেলাম আর কি। ঘটনাক্রমে তোর সাথে দেখা হয়ে গেল, বাধ্য হয়ে তোকে থানায় আনতে হলো। কিন্তু আমি তো পুলিশ, আমি তো তোকে আর ছাড়তে পারি না। তাই বর্ষাকে ফোন দিয়ে এখানে আনালাম। তোর কি খবর? তুই এখন কি করছিস? আমার বসকে জিজ্ঞেস কর। তোর বস মানে? এই যে আমি ওর বস। জাহিদ একটা অট্টহাসি দিয়ে বলল, বর্ষা তোর বস? হাসালি দোস্ত, কেমনে, কিভাবে? সে আরেকদিন বলবো, আগে বল এখনকার পরিস্থিতি কি? সেম, ছেলের বাবা এখনো মেনে নিচ্ছে না ছেলের বিয়েকে। চল চল তো ব্যাপারটা দেখি। এরপর আমরা সবাই তাদের কাছে গেলাম। গিয়ে দেখলাম বাবা আর ছেলের মধ্যে বাকযুদ্ধ লেগে রয়েছে। রায়হানের বাবা ওর বিয়েকে মেনে নিতে চাচ্ছে না, আর রায়হান ও ফিজাকে ছাড়া থাকতেও পারবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মিস বর্ষা। যদি আপনি আমার বাবাকে না বোঝাতেন, তাহলে হয়তো আজীবনের জন্য আমার বাবার সাথে আমার সম্পর্কটাই খারাপ হয়ে যেত। থ্যাঙ্কস টু ইউ ফর এক্সপ্লেন মাই মাদার। থ্যাঙ্কস অ্যান্ড কংগ্রাচুলেশন ফর ইউর নিউ ম্যারিড লাইফ। তোমাদের বিবাহিত জীবন সুখের হোক। জি ধন্যবাদ। এরপর ফিজা রায়হান আমার কাছে আসলো। এসে রায়হান আমাকে বলল, অপূর্ব ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে আমি খুব লজ্জিত। বাবা আপনাকে অনেক খারাপ খারাপ কথা বলেছেন, তাই আই এম রিয়েলি সরি ফর এভরিথিং। না না, ওসব আমি মাথায় রাখিনি। তোমরা এখন যাও, তোমাদের বাবা গাড়িতে অপেক্ষা করছেন। আর ফিজা, তোমার বিবাহিত জীবনের জন্য শুভকামনা রইল। ভালো থেকো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মিস্টার অপূর্ব। আমাদের জন্য আপনি যা করলেন তা কখনো ভোলার নয়। আচ্ছা ঠিক আছে, এখন যাও, বেস্ট অফ লাক। এরপর রায়হান, ফিজা আর ওদের বন্ধুরা সবাই চলে গেল। পুলিশ স্টেশন থেকে জাহিদ এর সাথে চুটিয়ে গল্প করব সে সময়ও নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 2:30 বেজে গিয়েছে। জাহিদ আমাকে বলল, অপূর্ব, তোরা তাহলে এখন চলে যা, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা আজ তাহলে আসি। আজ তো আর গল্প করতে পারলাম না, এমন একটা প্রতিকূল পরিবেশে তোর সাথে দেখা হলো, যা বলার নয়। আজ তাহলে আসি রে, পরে একদিন ছুটি আড্ডা দেব। আজ তাহলে আসি। জাহিদ, ভালো থেকো। তুমিও ভালো থেকো বর্ষা। আর হ্যাঁ, সাহেবের দিকে একটু নজর রেখো। সে আর বলতে হবে না। এরপর জাহিদের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম। বর্ষার গাড়িতে বসে আছি, দুজন দুই দিকে মুখ করে, কেউ কথা বলছে না। হঠাৎ নীরবতা ভেঙে আমি বর্ষাকে প্রশ্ন করলাম, রায়হানের বাবাকে আপনি কিভাবে চেনেন? রায়হানের বাবা আমাদের অফিসের বিজনেস পার্টনার, সেই সূত্রে ওনার সাথে পরিচয়। ও, আর আমি আসাতে কত সুবিধা হয়েছে তাই না? কত সহজে ব্যাপারটা মিটে গেল। হ্যাঁ, তা আর বলতে হয়। এতে হাসার কি আছে আবার? না, লেডি পুলিশের কাজ করেছেন আজ, স্যালুট করতে হয় আপনাকে। ঢং। আচ্ছা, এই যে এত রাত করে আপনি বাড়ি থেকে বেরিয়ে এসেছেন, আপনার ভয় করেনি যদি আপনার কিছু হয়ে যেত? হলে হতো মানে? একটা রিস্ক নেওয়ার কোনো মানে আছে? রাতে রাস্তাঘাট কত বিপজ্জনক হয় আপনি জানেন না, আর একটা মেয়ের জন্য তো আরো বেশি বিপজ্জনক। রিস্ক তো তাদের জন্যই নেয় যাদেরকে কাছের ভাবা যায়, আপন ভাবা যায়, কিংবা ভালোবাসার অধিকার যাদের উপর। আমি ওর চোখ থেকে চোখ সরিয়ে বললাম, অনেক সময় কাছের মানুষ কিংবা এই ভালোবাসার মানুষের কাছ থেকে অনেক অবহেলা সহ্য করতে হয়। আর এই অবহেলার কারণে যেখানে ভালোবাসা থাকার কথা, সেখানে আঘাতের জর্জরিত হয়ে যায় হৃদয়টা। ভালোবাসার পথটা এতটা সহজ নয়। অবহেলা, অভিমান এসব থেকেই তো ভালোবাসার সূচনা হয়, তাই না? হয়তো, কিন্তু এই ভালোবাসা নামক একটা শব্দই অনেক সময় মানুষের জীবনে কান্নার কারণ হয়ে দাঁড়ায়। যারা সত্যিকারের ভালোবাসতে জানে, তাদের চোখে কান্না মুছে দেওয়ার জন্য বিধাতা কাউকে না কাউকে ঠিকই পাঠায়। কি ব্যাপার, আজ খুব আবেগী কথাবার্তা বলছেন? বাইরের দিকে তাকিয়ে চুপ করে বসা।
আমি যেন বারবার বর্ষার মায় জড়িয়ে পড়েছি, ওর প্রেমে পড়েছি শতবার, কিন্তু মনের এই গভীর অনুভূতিটা প্রকাশ করার সাহস হয়নি কখনো। আজও বলতে পারিনি ওকে। জানি না কোনোদিন বলতে পারবো কিনা, তবে আমার জন্য ওর এতটা কেয়ারিং, এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? ভালোবাসা হয়তো, আবার নাও হতে পারে। আমি এই দ্বিধাদ্বন্দ্বে কতদিন ভুগবো জানি না। হঠাৎ আমি লক্ষ্য করলাম গাড়িটা বাড়ির দিকে না গিয়ে গাড়িটা সরু কোনো রাস্তা দিয়ে যেতে লাগলো। আমি অবাক হয়ে বর্ষাকে বললাম, আরে আরে গাড়ি কোথায় যাচ্ছে? এটা তো বাড়ির পথ না। আমি জানি এটা বাড়ির পথ নয়, তোকে একটা জায়গায় নিয়ে যাব আজ। মানে এত রাতে কোথায় যাবেন আবার? একটা প্রশান্তি পাওয়ার মতো জায়গায়। মানে বুঝলাম না। খুব পবিত্র একটা জায়গায়। আর কিছু? কিন্তু এত রাতে কেন? তোর কোনো সমস্যা? না আসলে। চুপ করে থাক, আর একটাও প্রশ্ন করবি না। আমি ওর রাগ দেখে চুপ হয়ে গেলাম। ওর চুলগুলো হাওয়ায় উঠছে, টানা টানা চোখগুলো যেন কথা বলে। ওর দিকে তাকাতে আমি যেন হারিয়ে যাওয়ার সৌন্দর্যময় রূপের মাঝে এক দৃষ্টিতে তাকিয়ে ওর দিকে আছি। এই মায়াময় চেহারা, আমি যেন দিনে দিনে আসক্ত হয়ে যাচ্ছি। গাড়িটা নির্জন কোনো পথে চলতে থাকলো। আবার ওকে প্রশ্ন করলাম, আমরা কোথায় যাচ্ছি? কোনো উত্তর পেলাম না। প্রায় 10 মিনিট চলার পর কোথাও এসে গাড়িটা থামলো। আমি বর্ষাকে জিজ্ঞেস করলাম, আমরা কোথায় এসেছি? গাড়ি থেকে নেমেই দেখ। বর্ষা গাড়ি থেকে নামলো, আমিও নামলাম। দেখলাম আমরা একটি দরবার শরীফের সামনে। তারপর আমি বর্ষাকে বললাম, এই তাহলে আপনার সেই পবিত্র জায়গা? কেন এসেছেন এখানে? শুনেছি এখানে এসে পবিত্র মনে আল্লাহর দরবারে কিছু চাইলে আল্লাহ তাকে ফিরিয়ে দেন না, সব চাওয়া পূরণ করেন। জায়গাটা খুব পবিত্র। বুঝলাম, কিন্তু আমাকে কেন নিয়ে এসেছেন এখানে? কেন? না আসলে আপনি তো এখানে একা আসতে পারতেন, কিন্তু আমাকে সাথে নিয়ে এলেন, ঠিক বুঝলাম না। তোর এই প্রশ্নের উত্তরটা না হয় পরে দেব। পরে কেন? কিছু প্রশ্নের উত্তর বুঝে নিতে হয়, মুখে বলতে হয় না। কথাটা বলে বর্ষা মাজারের ভেতরে চলে গেল। আমি ওর চলে যাওয়াটা দেখছি। মেয়েটাকে যতবারই দেখছি ততবারই তার প্রেমে পড়ে যাচ্ছি। আবারও বুঝতে পারছি না ওর মাঝে রহস্য ভরা। সহজে কাউকে কোনো কিছু আন্দাজ করতে দেয় না। কি ভাবছে, কি বলছে, কিংবা কি করতে যাবে, কোনো কিছুই বোঝা যায়। আমি বুঝতে পারি না 3 বছর আগে সদা সঞ্চল মেয়েটা হঠাৎ করে এতটা গম্ভীর কিভাবে হয়ে গেল, এতটা নীরবতা কিভাবে এলো ওর মাঝে। যা হোক, আমিও মাজারের ভিতরে ঢুকলাম। বর্ষা গিয়ে মেয়েদের রুজু করার স্থানে উজু করছে, আমিও গিয়ে ছেলেদের রুজু করার স্থানে উজু করে আসলাম। এত রাতে ওই জায়গাটা লোকারণ্য, অনেক মানুষ এখানে। কেউ নামাজ পড়ছে, আবার কেউ মাজার জিয়ারত করছে, কেউ বা 2 হাত তুলে কাঁদছে। আসলে জায়গাটা খুব শান্তিময়, মনে একটা আলাদা প্রশান্তি চলে এসেছে। বর্ষা মেয়েদের বসার স্থানে গিয়ে নামাজ পড়ছে, আমি ছেলেদের জায়গায় গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিলাম। তারপর 2 হাত বাড়িয়ে দিলাম আল্লাহর দরবারে। শুধু একটি জিনিসই চাইলাম, শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন বর্ষা আমার পাশে থাকে। তাহলে আমার আর কোনো কিছু চাওয়ার নেই। ও যেন আমাকে ততটাই ভালোবাসে যতটা আমি ওকে ভালোবাসি। এই জীবনে জীবনসঙ্গী হিসেবে যেন বর্ষাকে পাই। এরপর মোনাজাত শেষ করে মাজারটা জিয়ারত করলাম। বর্ষাও তার নামাজ শেষ করে মাজার জিয়ারত করলো। আমরা দুজন একসাথে রওজা শরীফের সামনে দাঁড়িয়ে আছি, এক আলাদা নিস্তব্ধতা মনের মাঝে। আমি ও বর্ষা একসাথে দাঁড়িয়ে আছি, রওজা শরীফের দিকে শুধু চেয়ে আছি। দুজনের মুখে কোনো ভাষা নেই, দুজনের মুখে নীরবতা, শুধু নীরবতা। নীরবতার বাঁধ ভেঙে দিয়ে আমি হঠাৎ বর্ষাকে প্রশ্ন করলাম, আচ্ছা আকাশ যদি কোনোদিন আপনার জীবনে ফিরে আসতে চায় তাহলে কি করবেন? আপনাকে আবার ভালোবাসতে চায় যদি, কি করবেন আপনি তখন? বললেন না যে? জানি না, সেই পরিস্থিতিতে আমার সিদ্ধান্ত কি হবে জানি না। তার মানে আকাশের জন্য আপনার হৃদয় এখনো ভালোবাসা অবশিষ্ট আছে, কিন্তু ভালোবাসার মানুষকে তো ভোলা যায় না। কষ্ট হয়, খুব কষ্ট হয়, কিন্তু ভুলতে তো হবে। সেই হারিয়ে যাওয়া মানুষটা যদি ফিরে আসে জীবনে, গ্রহণ করে নেবেন কি তাকে? জীবনে কখনো কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় যা আমরা কল্পনাও করি না, কিন্তু সেই পরিস্থিতিতে সেই সময়ে যে সিদ্ধান্ত নেওয়া হয় সেটা মানুষের বিবেক থেকে আসে। আশা করি আমার জীবনে যদি কখনো সেই পরিস্থিতির মুখোমুখি হতে হয়, আমি সঠিক সিদ্ধান্ত নিব। আপনি কিন্তু বললেন না। কি? আকাশকে আপনি ভালোবাসেন এখনো? ওর জন্য আমার ভালোবাসা অনেক আগেই মরে গিয়েছে। হৃদয়ে যা আছে তা শুধু ঘৃণা। আপনি এক এক সময় এক এক রকম কথা বলেন, খুব রহস্য করেন আজকাল। বুঝতে পারছি না আপনার চিন্তা ভাবনা কোথায় যাচ্ছে। মানুষের চিন্তাশীলতা তার নিজস্ব, তবে ভালোবাসাটা বোঝার জন্য সেই চিন্তাশীলতাটাও প্রয়োজন, যা ভালোবাসা দিয়ে গড়া।
আপনি এমন একজন মানুষ যে চাইলে সুখ আর ভালোবাসা নিজে এসে আপনার কাছে ধরা দেবে। কেন কেন এই কথা বললি? আপনি খুব ভালো, আপনার মনটা তার থেকে আরো অনেক ভালো। তাই নাকি? তবে একটি ব্যাপার আমাকে খুব অবাক করেছে। কি ব্যাপার? 3 বছর আগের বর্ষা আর 3 বছর পর এই বর্ষার মাঝে অনেকটা পরিবর্তন চলে এসেছে। সময় বদলায় অপূর্ব।